হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। তোমরা দেখছো সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাস শুরু করবার আগে প্রথমেই জানাই সেই সকল স্টুডেন্টদের মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা সেমিস্টার 1 এর এক্সামে ভালো রেজাল্ট করেছো এবং রেজাল্ট করে পাস করে গেছো এবং সেমিস্টার 2 এর জন্য এলিজিবল হয়ে গেছো, সেমিস্টার 2 এর প্রিপারেশন শুরু করে দিতে পেরেছো। সো তাদের জন্য থাকছে সূর্য স্যারের তরফ থেকে মেনি মেনি কনগ্রাচুলেশনস। তাদের মধ্যে যারা আবার কমেন্ট বক্সে পোস্ট করেছো 35 আউট অফ 35 পেয়েছো, তাদের জন্য সূর্য স্যারের তরফ থেকে একটা দারুণ হাততালি, জোরদার একটা হাততালি। যারা একটু হলেও 35 অবধি যায়নি, অনেক মার্কস পেয়েছি, যারা 23 থেকে 30 এই রেঞ্জের মধ্যে মার্কস আছে, তাদের রেজাল্টও নো ডাউট ভালো হয়েছে। তাদের জন্য একটা কনগ্রাচুলেশন অবশ্যই থাকছে স্যারের তরফ থেকে। তবে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছি, ইমপ্রুভমেন্ট করতে হবে। যারা স্টিল 30 অ্যারাউন্ড পেয়েছো, দে আর ভেরি গুড, তারা অলরেডি ভালো জায়গায় আছো, সেই জায়গাটাকে, সেই পজিশনটাকে হোল্ড করতে হবে। আর যারা একটু কমের দিকে আছো, লাইক 25 অ্যারাউন্ডে আছো, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এবারে চলে আসি যারা কমেন্ট করে লিখেছো বেশ খারাপ হয়েছে। কয়েকজন তো দুঃখের স্মাইলি দিয়ে লিখেছে যে স্যার খুবই খারাপ হয়েছে, নিডস টু ইমপ্রুভ, 20 প্লাস হয়তো মার্কস হচ্ছে। তাদেরকে প্রথমেই জানাই যে তোমাদের যথেষ্ট সাহস আছে যে সবার সামনে পাবলিকলি তোমরা নিজেদের মার্কস অনেস্টির সঙ্গে জানিয়েছো, এন্ড দ্যাট টেকস আ লট অফ কারেজ। সো তাদের জন্য আমাদের তরফ থেকে অ্যানাদার বিগ রাউন্ড অফ প্লজ থাকছে। তার কারণটা হচ্ছে তোমরা সবাইকে জানাচ্ছ যে আমার মার্কস খারাপ হয়েছে, নিজের ভুল হয়েছে সেটা স্বীকার করছে সকলের সামনে, যাই কারণে মার্কস খারাপ হোক, হয়তো ফাঁকিবাজি হয়ে গেছে, হয়তো লেটে স্টার্ট করেছে, হয়তো বোঝাতে গন্ডগোল রয়ে গেছে, হোয়াট এভার মে বি দ্য রিজন, তোমরা যে সকলের সামনে কমেন্ট বক্সে লিখে জানাতে পেরেছো যে স্যার সামহাউ মার্কস খারাপ হয়েছে, এট দ্য সেম টাইম প্রমিস করেছো যে স্যার নেক্সট টাইম মার্কস দারুণ আসবে, নেক্সট টাইম কাম ব্যাক করবোই, নেক্সট টাইম ঘুরে আসবোই। তো তার জন্য তোমাদের জন্য থাকছে মেনি মেনি কনগ্রাচুলেশনস। এক্সাম কোনো কারণে খারাপ হয়েছে, কিন্তু লড়াই তোমরাও ছাড়োনি, লড়াই তোমরাও চালিয়ে যাচ্ছ। সবার জন্য সব রকমের লড়াই হবে। যারা ভালো মার্কস পেয়েছো তাদের সেটা ধরে রাখার লড়াই, যারা মাঝারি মার্কস পেয়েছো তাদের ইমপ্রুভমেন্টের লড়াই, আর যারা অনেকটাই খারাপ মার্কস পেয়েছো তাদের লড়াই ঘুরে আসার লড়াই, তাদের লড়াই কাম ব্যাকের লড়াই, তাদের লড়াই বাউন্স ব্যাকের লড়াই। সুতরাং তিনজনের তিন রকম লড়াই থাকছে এবং এই লড়াই নিয়ে শুরু হয়ে গেছে সেমিস্টার 2 এর ক্লাসেস, যেখানে আমরা থার্মোডাইনামিক্স এর ওপর অলরেডি ক্লাসেস করে ফেলেছি। তো থার্মোর উপরে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস, তো এই দুটো ক্লাসের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, যেখানে আমরা ফার্স্ট লটা দেখেছিলাম ফার্স্ট ক্লাসে, এবং সেকেন্ড ক্লাসটাতে আমরা থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়ন নিয়ে পড়েছিলাম। এই পার্টিকুলার ক্লাসের কোনো একটা ক্লাসের কমেন্টে আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, সেই কোয়েশ্চেনটার আনসার প্রথমে দিয়ে দিই আজকের ক্লাস শুরু করবার আগে। কোয়েশ্চেনটাতে এটা বলেছিলে, এটা জিজ্ঞেস করেছিলে যে স্যার প্রেসার বাড়লে গ্যাসের ভলিউম তো কমে যায়, তো প্রেসার বাড়লে গ্যাসের ভলিউম বাড়লো কেমন করে? এইখানে বুঝতে হবে যে কোন গ্যাসের কথা বলা হচ্ছে, যে গ্যাসের প্রেসার বলতে গ্যাসের উপরের ইন্টারনাল প্রেসার না গ্যাসের এক্সটার্নাল প্রেসার, কোনটার কথা বলা হচ্ছে? তো যদি এটা একটা সিলিন্ডার হয়, এটা ধরলাম একটা সিলিন্ডার, সিলিন্ডারের উপরে গ্যাসের এক্সটার্নাল উপরে প্রেসার বাড়ে, মানে সিলিন্ডারের উপরে কোনো পিস্টন আছে, সেই সিলিন্ডারের উপরে যে পিস্টনটা আছে, পিস্টনটা থ্রু দিয়ে গ্যাসের উপরে এক্সটার্নাল প্রেসার বাড়ছে, অবভিয়াসলি গ্যাস সংকোচন হয়ে যাবে, কম্প্রেসড হয়ে যাবে। তাই গ্যাসের উপরে এক্সটার্নাল প্রেসার বাড়লে গ্যাসের সংকোচন হবে। কিন্তু যদি গ্যাসের ভেতরে নিজস্ব ইন্টারনাল প্রেসার বাড়ে, তাহলে গ্যাস প্রসারিত হওয়ার চেষ্টা করবে। গ্যাস নিজের ইন্টারনাল প্রেসার বাড়লে গ্যাস চেষ্টা করবে ওর মাথায় থাকা পিস্টনকে ঠেলে উপরে তুলতে, দিয়ে প্রসারিত হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ গ্যাসের উপরে এক্সটার্নাল প্রেসার বাড়লে ভলিউম কমে, কিন্তু গ্যাসের নিজস্ব প্রেসার, ইন্টারনাল প্রেসার বাড়লে ভলিউম বাড়ার চেষ্টা হয়। তো নিশ্চয়ই এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে কোন প্রেসার বাড়লে গ্যাসের ভলিউমে কিরকম এফেক্ট হয়। এবং তোমার কমেন্ট বক্সে যে তোমার নামটা আমার খেয়াল হচ্ছে না, বাট এটা কোয়েশ্চেন পেয়েছিলাম, তো কোয়েশ্চেনটার আনসার তোমাকে দিয়ে দিলাম। নিশ্চয়ই তোমার যা কিছু ডাউটস ছিল এই পার্টিকুলার টপিকটা থেকে, চাপ আয়তনিক কার্যের জায়গাতে তোমার হয়তো ডাউটটা তৈরি হয়েছিল, তো আশা করছি এই ক্লাসটা দেখলে তোমার সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে ক্লাস শুরু করছি। আজকে ক্লাস হচ্ছে মেইনলি থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল নিয়ে, যেটা কিনা মারাত্মক একটা ল। মারাত্মক কেন? কারণ হচ্ছে এই ল এর থ্রু দিয়ে আমরা এমন কিছু কনসেপ্ট জানবো যে কনসেপ্টস গুলো আমাদের এতদিনের সমস্ত রকমের কনসেপ্টকে একদম টলমলিয়ে দেবে, ধাক্কা দিয়ে দেবে, একদম থরহরি কম্পমান হয়ে যাবে। আমরা সাধারণভাবে যা বুঝি তার একদম উল্টো উল্টো কথা আজকে আসতে চলেছে।
তাই আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কেবলমাত্র কেমিস্ট্রির রেসপেক্টে নয়, কেবলমাত্র মার্কস বা এক্সামের রেসপেক্টে নয়, টোটাল আমাদের কনসেপ্টের রেসপেক্টও, যে সায়েন্টিফিক কনসেপ্টটা কি বলে আর আমরা কেমন কনসেপ্টে চলি, আমাদের কনসেপ্টটা কি সায়েন্টিফিক, এই কোয়েশ্চেনটাও আজকের ক্লাসের পরে উঠতে বাধ্য। তাই ক্লাসটা ভালো করে ফোকাস করো। আমরা সেকেন্ড ল শুরু করবার আগে ফার্স্ট ল এর কতগুলো ড্রব্যাক বা ডিমেরিট সম্পর্কে প্রথমে ডিসকাস করে নিই, কারণ ফার্স্ট ল এতে কতগুলো ড্রব্যাক বা ডিমেরিট ছিল বলেই সেকেন্ড ল এর প্রয়োজনীয়তা এসছে। তো ফার্স্ট ল এর দুটো মেজর ড্রব্যাক ছিল। ড্রব্যাক নাম্বার 1, ফার্স্ট ল এটা বলে শক্তির প্রবাহ হবে, শক্তির প্রবাহ যদি হয়, শক্তি রূপান্তর যদি ঘটে, একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ তাপের বা শক্তির ফ্লো থাকবে, এনার্জির ফ্লো থাকবে। কিন্তু দুটো ব্যাপারে এটা বলতে পারে না। নাম্বার 1 হচ্ছে কোন একটা প্রসেস যখন হবে সেই প্রসেসটা কি স্পন্টেনিয়াসলি হবে, সেই প্রসেসটা হওয়ার সম্ভাবনা কতটা, প্রবাবিলিটি কতটা, ফিজিবিলিটি কি। আর যদি প্রসেসটা হয়, সত্যি সত্যি হয়, প্রসেসটা হওয়া স্পন্টেনিয়াসলি যদি প্রসেসটা হয়, তাহলে সেই প্রসেসে ডাইরেকশন কোন দিকে হবে, সেই প্রসেসে এনার্জি ফ্লো কোন দিক থেকে কোন দিকে ঘটবে। এনার্জি ফ্লো হলে শক্তির রূপান্তর হবে, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে, মোট শক্তির কোনো চেঞ্জ হবে না, এটা তো ফার্স্ট ল বলছে। কিন্তু এখানে দুটো জায়গা ক্লিয়ার করতে পারছে না ফার্স্ট ল। একটা হচ্ছে যে প্রসেসের কথা বলা হচ্ছে ওই প্রসেসটা আদৌ হবে কি হবে না, ওই প্রসেসটা আদৌ ফিজিবল কি ফিজিবল নয়, ওই প্রসেসটা আদৌ স্বতঃস্ফূর্ত ভাবে বা স্পন্টেনিয়াসলি হবে কি হবে না। আর যদি হয় তাহলে সেই প্রসেসে শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে থাকবে, প্রসেস হবে কি হবে না, বা হলে শক্তির ফ্লো কেমন থাকবে। এই দুটো সম্পর্কে কিন্তু ফার্স্ট ল কিছু বলতে পারে না, তার জন্যই সেকেন্ড ল ডিসকাশন শুরু হচ্ছে। ডিসকাশনের থ্রু দিয়ে আমরা স্টোরি ফর্মে এগোবো, ম্যাথমেটিক্সও থাকবে কিন্তু স্টোরি ফর্মে আমরা পুরো জিনিসটা এগোবো। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল বলছে ধরো একটা গরম কাপের চা আছে, গরম চায়ের কাপ আছে, সরি গরম চায়ের কাপ আছে। তো গরম চায়ের যে কাপটা আছে যদি সেটা রেখে দেওয়া হয় পরিবেশের মধ্যে, কিছুক্ষণ বাদে দেখা যাবে ওই চা ঠান্ডা হয়ে গেছে। তার মানে সিস্টেম থেকে শক্তি বর্জিত হলো এবং পরিবেশে চলে গেল, সারাউন্ডিংসে চলে গেল, চা ঠান্ডা হয়ে গেল। কখনো এর উল্টোটা কেন হয় না, কেন এইভাবেই হয়? এটাই তো ফার্স্ট ল বলতে পারে না। ফার্স্ট ল বলে তাপমাত্রার পার্থক্য আছে, শক্তির আদান প্রদান ঘটবে, কিন্তু আদান প্রদানটা কেন এইভাবেই খালি ঘটলো, যে চায়ের কাছে তাপ আছে সেটা চলে গেল ঠান্ডা দিকে মানে পরিবেশের দিকে, কেন উল্টোটা কখনো হলো না? ঠান্ডা চা সে কেন পরিবেশ থেকে তাপ গ্রহণ করলো না? এটা কি হতে শুনেছো? আমি তো শুনিনি যে চাকে রেখে দিয়েছি সেই চা এমনি এমনি গরম হয়ে গেছে। আরে এ তো ম্যাজিক হয়ে যাবে, তাহলে এ তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তাহলে এ তো কনসেপ্টই চেঞ্জ হয়ে যাবে যদি এরকম হয়। আমি তো এরকম শুনিনি, এন্ড আমার ধারণা তোমরাও কখনো এরকম শুনিনি যে চাকে রেখে দেওয়া আছে, চা এমনি এমনি ঘরের মধ্যে টেবিলে চা রেখে দেওয়া আছে, সেই চা এমনি এমনি গরম হয়ে গেছে। তার মানে তাপের প্রবাহ বা শক্তির প্রবাহ খালি গরম চা থেকে ঠান্ডা পরিবেশের দিকেই হলো, কখনো কখনো এরকমটাও হলো না যে চাটাকে এমনি টেবিলে রেখে দেওয়া হয়েছে, সেটা পরিবেশ থেকে তাপ গ্রহণ করলো, এমনি এমনি তাপ গ্রহণ করে নিল এবং তার ফলে সেটা গরম চা হয়ে গেল। এই জিনিসটা কখনোই হয় না। কেন হয় না এটা সম্পর্কে আলোকপাত করবে সেকেন্ড ল। কেন হয় না, হওয়া কি উচিত ছিল, কিভাবে হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল, কি হয়েছে, টোটাল জিনিসটা সমস্ত জিনিসটা থাকবে সেকেন্ড লতে। তো সেকেন্ড লতে আমরা প্রথমে তাহলে দেখবো যে স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস রিয়াকশন অ্যাকচুয়ালি কি রিয়াকশন। কারণ আমরা ফার্স্ট ল এর ড্রব্যাকে দেখলাম যে কোনো একটা রিয়াকশন স্পন্টেনিয়াসলি হবে কি হবে না এই সম্পর্কে ফার্স্ট ল কোনো আইডিয়া দিতে পারে না। আর যদি হয় স্পন্টেনিয়াসলি তাহলে রিয়াকশনটা হওয়ার সময় এনার্জির ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই ফার্স্ট ল এর কাছে। সেকেন্ড ল শুরু করছে এখান থেকে যে স্পন্টেনিয়াস রিয়াকশন আসলে কারা, কোন ধরনের রিয়াকশন স্পন্টেনিয়াস রিয়াকশন, স্পন্টেনিয়াস রিয়াকশন হওয়ার শর্ত কি, কি ক্রাইটেরিয়া ফুলফিল হলে একটা রিয়াকশনকে বলবো এটা স্পন্টেনিয়াস হচ্ছে। সো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথমে সেই কটা এক্সাম্পল দেখবো যে এক্সাম্পল গুলোতে আমরা দেখবো বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই রিয়াকশন হয়ে যাবে। যেমন জল আর চিনি মেশালে সেটা দ্রবণে পরিণত হবে, যদি না ঘাটাও তাহলেও অনেকক্ষণ টাইম নেবে কিন্তু স্টিল দ্রবণে পরিণত হবে। যেমন মেঝেতে কিছুটা জল পড়ে থাকলে সেটা অবশ্যই বাষ্পীভূত হবে, তরল অবস্থায় লিকুইড থেকে অবশ্যই গ্যাসিয়াস অবস্থায় জল এমনি এমনি কনভার্ট হয়ে যাবে, এর জন্য কোনো বাহ্যিক ইনফ্লুয়েন্স লাগে না।
নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন এরা রিয়াকশন করলে ব্রাউন কালারের নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে, এর জন্য কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স লাগে না। অর্থাৎ আমরা যে তিনটে এক্সাম্পল দেখলাম এরকম আরো অনেক হাজার এক্সাম্পল আছে, আমরা জাস্ট তিনটে এক্সাম্পল দেখেছি যে জল এবং চিনিকে একসাথে রাখলে সলিউশন হয়ে যাচ্ছে, দ্রবণ হয়ে যাচ্ছে। জল কিছুটা পড়ে থাকলে, মেঝেতে পড়ে থাকলে বা নদী সমুদ্রের যা কিছু জল আছে বা মেঝেতে যদি কিছুটা জল পড়ে থাকে সেটা অটোমেটিক্যালি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। NO গ্যাস এবং O2 গ্যাস পরস্পরের কন্ট্যাক্টে এলেই NO2 গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে ব্রাউন NO2 গ্যাস। এই সমস্ত প্রসেসগুলো স্পন্টেনিয়াসলি হচ্ছে। তাহলে এই প্রসেস কটা থেকে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন কারা, কিছু আইডিয়া তৈরি হলো কি? নিশ্চয়ই তৈরি হয়েছে আইডিয়া। কি আইডিয়া তৈরি হলো? যে সমস্ত প্রসেস বা রিঅ্যাকশন হওয়ার জন্য কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স লাগছে না তারাই স্পন্টেনিয়াস। এবার দেখা যাক আরো কিছু স্পন্টেনিয়াস প্রসেস, এরাও স্পন্টেনিয়াস কিন্তু একটু হলেও হেল্প লাগছে। কেমন হেল্প লাগছে? ধরো ফর এক্সাম্পল প্রথমে এটা দেখে নিই যে কয়লা আর অক্সিজেন পাশাপাশি রাখা আছে, তাহলে কি জ্বলতে শুরু করবে? নিশ্চয়ই জ্বলতে শুরু করবে না। দিওয়ালির বাজি রেখে দিয়েছো মেঝেতে বা রাস্তার মধ্যে, সেটা কি এমনি এমনি ফাটতে শুরু করবে? পারবে না। তার মানে কিছু একটা স্টার্টিং লাগবে। কি স্টার্টিং লাগবে? একটা ইগনিশন লাগবে, একটু আগুন লাগবে, একটু তাপ লাগবে। কিন্তু ভেবে দেখো, একবার যদি তুমি ওই এক্সটার্নাল হেল্পটা করে দাও, অর্থাৎ একবার কয়লাকে জ্বালিয়ে দাও, একবার দিওয়ালির বাজিতে আগুন জ্বালিয়ে দাও, তারপরে কি আর হেল্পটা লাগাবে? না, তারপরে আর হেল্পটা লাগছে না। একবার শুরু হওয়ার সময় একটুখানি হেল্প লাগছে, তারপর থেকে কিন্তু অটোমেটিক্যালি মানে স্পন্টেনিয়াসলি প্রসেসটা শেষ অবধি হচ্ছে। দিওয়ালির বাজিতে কনস্ট্যান্টলি আগুন দিতে হয় না, আগুনটা ধরিয়ে দিয়ে দৌড় লাগাতে হয়, মানে আগুনটা জ্বালিয়ে দিয়ে পালাতে হয় বা আগুনটা লাগিয়ে দিয়ে ছুড়ে দিতে হয়। অর্থাৎ একটুখানি জাস্ট স্টার্ট করে দিলেই প্রসেসটা স্পন্টেনিয়াসলি হতে যাবে এবং দুম, এই বোমটা ফেটে যাবে। অর্থাৎ বোম ফাটানোর জন্য কন্টিনিউয়াসলি আগুনের গুঁতো দিতে হয় না। বাহ্যিক যে ইনফ্লুয়েন্সটা, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা ওয়ান টাইম স্টার্টিং এর জন্যই দিতে হয়েছে। ওয়ান টাইম স্টার্টিং এ একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দিতে হয়েছে, যেটাকে আমরা ইগনিশন বলছি। সেটার পরে কিন্তু প্রসেসটা এক্সটার্নাল হেল্প ছাড়াই হয়েছে। যেরকম ভাবে কয়লাকে যদি একবার আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু এক্সটার্নাল হেল্পটা ছাড়াই রিঅ্যাকশনটা কন্টিনিউ করবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। হাইড্রোজেন অক্সিজেন গ্যাসের মিক্সচারে যদি একটুখানি ইলেকট্রিক স্পার্ক দিয়ে একবার ইনিশিয়েট করে দেওয়া হয়, একবার চালু করে দেওয়া হয়, তারপরে কিন্তু প্রসেসটা অটোমেটিক্যালি চলবে এবং জল তৈরি হবে। প্রসেসটা শুরু হওয়ার জন্য একটু হেল্প লাগছে, এক্সটার্নাল হেল্প, কিন্তু তারপরে কিন্তু এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা আর কন্টিনিউ করতে হচ্ছে না। সিমিলারলি মিথেন একটা ফুয়েল গ্যাস, ঠিক আছে, তাকেও যদি অক্সিজেনের প্রেজেন্সে একটু জ্বালিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলতে থাকবে এবং এক্সটার্নাল হেল্প ছাড়াই পুরো জ্বলনের প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। একই রকম ভাবে ক্যালসিয়াম কার্বনেটকে যদি একটু হিট দিয়ে ছেড়ে দেওয়া হয়, ক্যালসিয়াম কার্বনেট হিটের প্রেজেন্সে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হতে থাকবে। অর্থাৎ স্টার্টিং এ একটু এক্সটার্নাল হেল্পের দরকার হলেও সেই এক্সটার্নাল হেল্প বা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স কিন্তু কন্টিনিউ করতে হলো না। তাই এই দু রকমের রিঅ্যাকশন হলো স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, যেখানে ক্রাইটেরিয়া কি দাঁড়ালো? হয় কোন একটা প্রসেস হয় এরকম ভাবে হবে যে কোনো এক্সটার্নাল হেল্প লাগলো না, কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়াই পুরো প্রসেসটা হয়ে গেল, পুরো প্রসেসটা স্টার্টও হলো এবং শেষও হলো। অথবা স্টার্টিং এর সময় একটু এক্সটার্নাল হেল্প লেগেছিল কিন্তু তারপর থেকে পুরো প্রসেসটা কিন্তু কন্টিনিউ হয়ে গেল। এই দু রকমের প্রসেসই হলো স্পন্টেনিয়াস প্রসেস। একটা নন স্পন্টেনিয়াস প্রসেসের এক্সাম্পল দেখি। নন স্পন্টেনিয়াস প্রসেস কারা? যখন ধরো ওয়াটারের ইলেকট্রোলাইসিস হচ্ছে, ওয়াটারের ইলেকট্রোলাইসিস ততক্ষণই হবে যতক্ষণ ইলেকট্রিসিটি পাস করাবো। অর্থাৎ জল নেওয়া হয়েছে, পুরো একটা সেটআপ বানানো হয়েছে, ইলেকট্রিসিটি যতক্ষণ পাস করবে, যতক্ষণ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু জলটা ইলেকট্রোলাইসিস হবে এবং হাইড্রোজেন অক্সিজেন গ্যাস তৈরি হবে। যে মোমেন্টে ইলেকট্রিসিটি পাস করানো বন্ধ করে দেবো, সেই মোমেন্টে কিন্তু আর ইলেকট্রিসিটি পাস করানো বন্ধ করে দিলে আর কিন্তু ইলেকট্রোলাইসিসটা হতে পারবে না। তার মানেটা কি? তার মানে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রোলাইসিস হলো যতক্ষণ এক্সটার্নাল এনার্জি পাস করেছিলাম, যতক্ষণ এক্সটার্নাল এনার্জি মানে ইলেকট্রিসিটি পাস করেছি ততক্ষণই প্রসেস হয়েছে। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স উইথড্র করে নিয়েছি, প্রসেসও বন্ধ হয়ে গেছে। একই রকম ভাবে অক্সিজেন গ্যাসে যদি আমরা আল্ট্রাভায়োলেট রে সাপ্লাই করি, তাহলে অক্সিজেন গ্যাসে আল্ট্রাভায়োলেট রে সাপ্লাই করলে সেক্ষেত্রেও ওজোন তৈরি হয়। ততক্ষণই হবে যতক্ষণ আল্ট্রাভায়োলেট রেটা সাপ্লাই করব। যে মোমেন্টে আল্ট্রাভায়োলেট রে ইনফ্লুয়েন্স আসা বন্ধ হয়ে যাবে, অক্সিজেন গুলো রিঅ্যাক্ট করে ওজোন তৈরি করা বন্ধ করে দেবে। তাহলে এখান থেকে নন স্পন্টেনিয়াস প্রসেস সম্পর্কে কি ধারণা তৈরি হলো? নন স্পন্টেনিয়াস প্রসেস তখনই বা সেই প্রসেসগুলো যেখানে কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স লাগবে। যেই তুমি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স উইথড্র করে নেবে, সঙ্গে সঙ্গে প্রসেসও বন্ধ হয়ে যাবে। তাহলে বুদ্ধি করে দেখি একটা কমেন্ট করে ফেলো। এটা ইম্পর্টেন্ট কমেন্ট, ফানি বাট ইম্পর্টেন্ট। যে তোমরা পড়তে বসো স্টাডি, এই স্টাডি প্রসেসটা কেমন?
স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস? স্টাডিটা কি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়াই হতে থাকে, নাকি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স সব সময়ের জন্যই চাই? হয় মা বাবা বকছে, নয় টিচার বকছে, তবে গিয়ে পড়া হচ্ছে। যেই মা বাবা বকা বন্ধ করে দিয়েছে, টিচার বকছে না, সঙ্গে সঙ্গে পড়াও বন্ধ হয়ে গেছে। এরকমই কি স্টাডি ব্যাপারটা? জানাও কমেন্ট বক্সে যে স্টাডি এটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস। লিখবে কি স্টাডি ইজ ইকুয়াল টু স্পন্টেনিয়াস বা স্টাডি ইকুয়াল টু নন স্পন্টেনিয়াস। কার কার জন্য স্টাডি স্পন্টেনিয়াস আমি একটু চেক করে দেখি তো আমার অডিয়েন্স কেমন, আমার অডিয়েন্স কতটা মোটিভেটেড যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়াও যদি বাইরে থেকে পড়তে বসতে না বলে স্টিল নিজের গরজে নিজের ইচ্ছেতে পড়তে বসে, নিজের উইল পাওয়ারে পড়তে বসে। আমিও তো একটু দেখি আমার অডিয়েন্সকে যে তারা কেমন। আমার তো অডিয়েন্স, সমস্ত অডিয়েন্স আমার কাছে খুবই প্রিয়, কিন্তু কে কেমন সেটা তো একটু চেক করি। তো স্টাডি ইজ ইকুয়াল টু স্পন্টেনিয়াস লিখবে এবং স্টাডি ইজ ইকুয়াল টু নন স্পন্টেনিয়াস লিখবে, যার যেরকম অনেস্ট কমেন্ট চাই। টিচার স্টুডেন্টের যে আমাদের যে ভার্চুয়াল ট্রাস্ট তৈরি হয়েছে, আমরা যদি এখনো অব্দি রিয়েলিটিতে মিট করিনি, কিন্তু আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আমরা ভার্চুয়ালি মিট করেছি এবং আমাদের ট্রাস্ট তৈরি হয়েছে অলরেডি। এই যে ট্রাস্টটা তোমাদের সঙ্গে আমার তৈরি হয়েছে, এতে আমি নিজে পার্সোনালি খুবই খুশি। আমার খুবই খুশি হয়, আমার খুবই ভালো লাগে যে এত স্টুডেন্ট যারা আমার ক্লাসে দেখছে, যাদের আমার ক্লাস পছন্দ হচ্ছে এবং আমার ক্লাসের থ্রু দিয়ে তারা সেমিস্টার 1-এ কেউ হয়তো মোটামুটি, কেউ হয়তো খুব ভালো মার্কস নিয়ে এসছে, যারা আনতে পারেনি তারা অ্যাটলিস্ট মোটিভেটেড ফিল করছে যে স্যার সেমিস্টার 1-এ পারেনি কিন্তু 2-তে নিশ্চয়ই নিয়ে আসবো। এই যে এত আমার ভার্চুয়াল স্টুডেন্ট এবং তাদের সঙ্গে আমার যে ভার্চুয়াল ট্রাস্ট, তারা যে আমাকে রেসপেক্টটা দিচ্ছে, এবং এটাই আমার কাছে অ্যাজ আ টিচার হিসেবে খুব বড় পাওয়া। সো মার্কসের আপ ডাউন চলতেই থাকবে, ক্যারিয়ারের আপ ডাউন চলতেই থাকবে, কিন্তু টিচার স্টুডেন্ট যে রিলেশনশিপ, টিচার স্টুডেন্ট যে বন্ডিং, যে একটা তোমাদের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি, কিন্তু স্টিল যে বন্ডিং, আমি তোমাদের কমেন্টস করি, মন দিয়ে সবকটা কমেন্টস করি, যেরকম কমেন্টস এর উত্তর দেওয়ার প্রয়োজন হয় সেরকম উত্তরও দিই, এবং তোমরাও ভালোবেসে বিভিন্ন কমেন্টস করতে থাকো, আগুন কমেন্টস, লাভ সাইনের কমেন্টস, মার্কসের কমেন্টস। এটা ভাবলেই না যে কে কি ভাববে। টিচারকে ভালোবাসি, সাবজেক্টকে ভালোবাসি, ঠিক আছে স্যার বলেছেন কমেন্টস করে দিই। এই যে একটা স্পন্টেনিয়াস ভালোবাসা, তো এই ভালোবাসাটা কেমন? এটা কি স্পন্টেনিয়াস না এটা নন স্পন্টেনিয়াস? এটাও কিন্তু কমেন্ট বক্সে চাই। তো দুটো কমেন্ট চাই, একটা হচ্ছে পড়াশোনা করাটা কার কার জন্য স্পন্টেনিয়াস, কার কার জন্য নন স্পন্টেনিয়াস। সো ইজ ইকুয়াল টু সাইন দিয়ে লিখবে স্টাডি ইজ ইকুয়াল টু স্পন্টেনিয়াস বা স্টাডি ইজ ইকুয়াল টু নন স্পন্টেনিয়াস। আর সেকেন্ড কমেন্ট এটাও চাই, এই যে সূর্য স্যারের প্রতি এবং কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি এই যে ভালোবাসা, যে কমেন্টসে ভরিয়ে দাও, যে যেরকম ইচ্ছা হয় কমেন্টস করো, যা খুশি করো, এবং তোমরা নিশ্চিত জেনে গেছো যে স্যার নিশ্চয়ই সকল কমেন্টস পড়ছেন এবং স্যার নিশ্চয়ই কমেন্টসের কিছু না কিছু রিপ্লাই করবে। তো এই যে ভালোবাসার এই যে ভার্চুয়াল ট্রাস্টটা তৈরি হয়েছে, তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কখনো হয়নি, নিশ্চয়ই হবে খুব শিগগিরই, কখনো কখনো কোনো না কোনো মিট হবে, কোনো না কোনো অপরচুনিটি আসবে যেখানে আমাদের সঙ্গে তোমার নিশ্চয়ই দেখা হবে। তো সেইটা দেখা হওয়ার আগে পর্যন্ত এখন যে ভার্চুয়াল ট্রাস্টটা আছে, এই ভার্চুয়াল ট্রাস্টটা কেমন? এটা স্পন্টেনিয়াস না এটা নন স্পন্টেনিয়াস? এটার ব্যাপারেও কিন্তু কমেন্টস করে জানাবে। আমি জানি কি কমেন্টস আসতে চলেছে, স্টিল আমি চাইছি তোমরা কমেন্ট করে জানাও যে টিচারের সঙ্গে স্টুডেন্ট, বিশেষ করে সূর্য স্যারের সঙ্গে তার অডিয়েন্স, এই যে কানেকশনটা, একটা ডিভাইন কানেকশন তৈরি হয়ে গেছে, এই যে একটা ভার্চুয়াল ট্রাস্টের থ্রু দিয়ে একটা ডিভাইন কানেকশন তৈরি হয়েছে, এটা কেমন ছিল? স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস? তারপরে আমি এরপরের ভিডিওতে আমি কমেন্টস করবো এবং তারপরের ভিডিওতে আমি এটারও রিপ্লাই দেবো যে টিচারের তরফ থেকে, সূর্য স্যারের তরফ থেকে কোনটা স্পন্টেনিয়াস আর কোনটা নন স্পন্টেনিয়াস। তো চলো আমরা এখন দেখবো যে স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস রিয়াকশনের এক্সাম্পল তো দেখলাম, এখন আমাদের জানতে হবে ক্রাইটেরিয়া কি, যে কি রকম রিয়াকশন হলে আমরা তাকে স্পন্টেনিয়াস বলতে পারি বা নন স্পন্টেনিয়াস বলতে পারি। সো দেখা গেল সবকটা স্পন্টেনিয়াস রিয়াকশন, এইখানে বেশ কয়েকটা স্পন্টেনিয়াস রিয়াকশনের এক্সাম্পল আছে। দেখা গেল সবকটা স্পন্টেনিয়াস রিয়াকশন এক্সোথার্মিক রিয়াকশন, মানে সবকটা স্পন্টেনিয়াস রিয়াকশনে তাপ শক্তি উদ্ভূত হয়, হিট তৈরি হয়। যেরকম এক্সাম্পল করে দেখিনি, কয়লাকে অক্সিজেনে বার্ন করা হচ্ছে, একটু হিট দিতে হচ্ছে, তারপরে স্পন্টেনিয়াসলি চলছে। নাইট্রোজেন হাইড্রোজেন একটু ক্যাটালিস্ট লাগছে, হিট লাগছে, প্রেসার লাগছে, এবং তারপরে স্পন্টেনিয়াসলি চলছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। হাইড্রোজেন ক্লোরিন গ্যাসের মিক্সচারে একটুখানি এক্সপ্লোশন করে দিতে হচ্ছে, তারপরে স্পন্টেনিয়াসলি চলছে, আর কোনো এক্সটার্নাল হেল্প লাগছে না। হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মিক্সচারে একটু ইলেকট্রিক স্পার্ক দিয়ে দিতে হচ্ছে, তারপরে আর কিছু দিতে হচ্ছে না, আর কোনো এক্সটার্নাল হেল্প লাগছে না, কনস্ট্যান্টলি এক্সটার্নাল কোনো হেল্পের প্রয়োজন নেই, স্পন্টেনিয়াসলি চলছে এবং ওয়াটার তৈরি হচ্ছে। তো কার্বনের অক্সিজেনের প্রেজেন্সে বার্নিং, স্পন্টেনিয়াস প্রসেস। নাইট্রোজেন হাইড্রোজেন একটা পার্টিকুলার কন্ডিশনে ক্যাটালিস্ট টেম্পারেচার প্রেসারের প্রেজেন্সে অ্যামোনিয়া তৈরি হওয়া,
স্পন্টেনিয়াস প্রসেস। হাইড্রোজেন ক্লোরাইডের মিক্সচার একটি এক্সপ্রেশন করে দিলেই HCl তৈরি হওয়ার, ডিফিউজ সানলাইটে রেখে দিলেই HCl তৈরি হয়ে যাবে, স্পন্টেনিয়াস প্রসেস। হাইড্রোজেন অক্সিজেনে একটু ইলেকট্রিক স্পার্ক দিলেই জল তৈরি হয়ে যাবে, স্পন্টেনিয়াস প্রসেস। হ্যাঁ, এই প্রসেসগুলোতে একটা ইনিশিয়াল একটা এক্সটার্নাল হেল্পের দরকার হয়েছিল, কিন্তু সেটা কন্টিনিউ লাগেনি, সেটা কনস্ট্যান্টলি লাগেনি। একবার জাস্ট একটু হালকা ইনিশিয়াল হেল্প লেগেছিল রিঅ্যাকশনটা ইনিশিয়েট করতে। ইনিশিয়েট হয়ে যাওয়ার পরে সবকটা রিঅ্যাকশনে কিন্তু স্পন্টেনিয়াসলি পুরো প্রসেসটা শেষ হবে। তাই এরা স্পন্টেনিয়াস প্রসেস। শুধুমাত্র এরা স্পন্টেনিয়াস প্রসেস নয়, দেখা গেল এরা এক্সোথার্মিক প্রসেসও। অর্থাৎ প্রত্যেকটা প্রসেসে ডেল্টা জি ডেল্টা এইচ নেগেটিভ, প্রত্যেকটা প্রসেসে এনথালপি চেঞ্জ নেগেটিভ, অর্থাৎ প্রত্যেকটা প্রসেস এক্সোথার্মিক প্রসেস। তার মানে এখান থেকে এই চিন্তাটাই মনে আসে, তাহলে কি এক্সোথার্মিক প্রসেস হলেই স্পন্টেনিয়াস হবে? স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়াই কি এক্সোথার্মিক? যদি কোনো প্রসেসে হিট তৈরি হয় সেটাই কি স্পন্টেনিয়াসলি হয়ে যাবে? এটাই কি একমাত্র ক্রাইটেরিয়া? দেখে নেব, শুনে নেব, বুঝে নেব যে এক্সোথার্মিক প্রসেসগুলোই, অর্থাৎ ডেল্টা এইচ নেগেটিভ, এটাই কি স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া? এই মোমেন্টে জানতে চায় বাংলা স্টুডেন্ট যে ডেল্টা এইচ নেগেটিভ অর্থাৎ যে প্রসেসে হিট তৈরি হয় সেটাই কি স্বতঃস্ফূর্ত? যে প্রসেসে গরম হয়ে যায় সবকিছু সেটাই কি স্বতঃস্ফূর্ত? জানতে চায় বাংলা, উত্তর দেবে সূর্য স্যার। সো আমরা দেখব যে এটাই একমাত্র স্পন্টেনিয়াস প্রসেস, যে কোনো স্বতঃস্ফূর্ত প্রসেসের এটাই ক্রাইটেরিয়া কিনা। তাপ শক্তির উদ্ভব ডেল্টা এইচ নেগেটিভ, তাপ শক্তির উদ্ভব ডেল্টা এইচ নেগেটিভ, এটাই কি একমাত্র ক্রাইটেরিয়া? বারবার জিজ্ঞেস করছে সূর্য স্যার, জানতে চাই বাংলা, উত্তর নিয়ে আসছি এক্ষুনি। তার আগে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন দেখে নেওয়া যাক, যেখানে আমরা দেখব যে ডেল্টা এইচ পজিটিভ হয়, তাপের শোষণ ঘটেছে, তারপরও প্রসেস কন্টিনিউয়াস হয়ে গেছে। আরে এটা কি হচ্ছে? ছেলে খেলা হচ্ছে না, ইয়ার কি হচ্ছে? এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম সবকটা যে স্পন্টেনিয়াস প্রসেস তাপ দায়ী, এক্সোথার্মিক, হিট ইভলভ হচ্ছে, ডেল্টা এইচ নেগেটিভ। এখন আবার স্যার এটা কি বলছেন? এটা তো কনফিউজিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি কনফিউজিং, কারণ কনফিউশন থেকেই সলিউশন বেরোবে। সো এটা কি বলছেন স্যার? এখন এন্ডোথার্মিক প্রসেসটাও স্পন্টেনিয়াস, তাহলে এটা কি হলো? যে তাপ যদি উদ্ভূত হয় মানতে পারি, হ্যাঁ স্পন্টেনিয়াস হতে পারে। কেন? তাপ শক্তি যদি ভেতর থেকে বেরিয়ে যায়, সমস্ত শক্তি যদি ভেতর থেকে বেরিয়ে যায়, ভেতরটাতে একটা শান্তি চলে আসে এবং সেটাকে আমরা স্পন্টেনিয়াস বলতেই পারি, কারণ ভেতরটাতে স্টেবিলিটি আসছে, শান্তি আসছে, স্থিরতা আসছে। তাই শান্তি, স্থিরতা, স্টেবিলিটি পাওয়ার উদ্দেশ্যে যদি কোনো প্রসেসে ভেতর থেকে তাপ শক্তি বা শক্তি বেরিয়ে যায়, তাপের উদ্ভব হয়, স্পন্টেনিয়াস হতেই পারতো। কিন্তু এইটা স্যার কি বললেন? এটা মানতে পারছি না। এন্ডোথার্মিক প্রসেস, তাপের শোষণ ঘটবে, শক্তি ঢুকে যাবে, সেটাও স্পন্টেনিয়াস হতে পারে। শক্তি ঢুকে গেলে তো আনস্টেবল হয়ে যাবে। শক্তি যদি ঢুকে যায় শক্তি বেড়ে যাবে, শক্তি বেড়ে যাওয়া মানে তো আনস্টেবল হয়ে যাওয়া, স্টেবিলিটি চলে যাওয়া। শক্তি কমে গেলে তো স্টেবিলিটি আসতো, সব শক্তি বেরিয়ে গেলেই স্টেবিলিটি আসতো, মহা স্টেবিলিটি আসতো। তাহলে শক্তি যদি বেরিয়ে যেত, স্টেবিলিটি আসতো, স্পন্টেনিয়াস হতে পারতো, কারণ সবাই স্টেবিলিটি চায়। তাই স্টেবিলিটি পাওয়ার উদ্দেশ্যে স্পন্টেনিয়াস হতেই পারতো যদি শক্তি বেরিয়ে যেত। কিন্তু শক্তির শোষণ হবে, শক্তির গ্রহণ হবে, শক্তি বেড়ে যাবে, সেটাও স্পন্টেনিয়াসলি কেমন করে কেউ করতে পারে, কেমন করে কেউ ভাবতে পারে? সে যতই সে নন লিভিং অবজেক্ট হোক, তারাও কেমন করে এটা ভাবতে পারে যে স্টেবিলিটি চলে যাচ্ছে, শক্তি শোষণ ঘটছে, শক্তি বেড়ে যাচ্ছে, স্টেবিলিটি চলে যাচ্ছে। কারণ শক্তি বেড়ে যাওয়া মানে স্টেবিলিটি কমে যাওয়া। শক্তি যখন বেড়ে গেছে স্টেবিলিটি কমে যায় আমাদের যে কোনো সিস্টেমে। শক্তি কমে যাওয়া মানে, শক্তি বেরিয়ে যাওয়া মানে হ্যাঁ শান্তি, শান্তি, স্টেবিলিটি। কিন্তু শক্তি যদি অ্যাবজর্ব হয়, শক্তির যদি শোষণ ঘটে, স্টেবিলিটি কমবে। শক্তির যদি শোষণ ঘটে, শক্তি যদি বেড়ে যায়, স্টেবিলিটি কমে যাবে। সেটা কেমন করে স্যার স্পন্টেনিয়াস হতে পারে? এটা টু মাচ কনফিউজিং, আই এগ্রি, টু মাচ কনফিউজিং। তো কয়েকটা উদাহরণ প্রথমে আমরা দেখি। যেমন জল বাষ্পীভূত হয়েছে, এটা স্পন্টেনিয়াস, কিন্তু বুদ্ধি করে ভেবে বলো তো জলের শক্তি বেশি না বাষ্পের শক্তি বেশি? নো ডাউট বাষ্পের শক্তি বেশি, কারণ বাষ্প লীন তাপ গ্রহণ করেছে, লীন তাপ গ্রহণ করে নিজের শক্তি বাড়িয়ে অস্থির হয়েছে, তবে গিয়ে বাষ্পীভূত হয়েছে।
আরে এটা কেমন করে হচ্ছে স্যার, সবাই তো সুস্থিত হতে চায় এতদিন জানতাম, সবাই তো স্টেবিলিটি হতে চায় এতদিন জানতাম, এতদিনের সমস্ত কনসেপ্ট তো ভেঙে চুরে যাচ্ছে এই মোমেন্টে। যে সবাই সুস্থিত হতে চায়, সবাই স্টেবল পেতে চায়, স্টেবিলিটি হতে চায়, তার জন্য শক্তি বর্জন করে দিতে চায় এবং স্টেবিলিটি আর্ন করতে চায়, এটাই জানতাম। কিন্তু এ তো উল্টো হয়ে গেল স্যার, এটা তো উল্টো হয়ে গেল। শক্তির শোষণ ঘটলো, জল তাপ শক্তি গ্রহণ করলো, দিয়ে নিজেকে অস্থির বানালো, তবে গিয়ে বাষ্পীভূত হলো। আর এই পুরোটা নাকি স্পন্টেনিয়াস, জলের কি মাথা খারাপ? পরের এক্সাম্পল দেখি, নাইট্রোজেন এবং অক্সিজেন এরাও রিয়াকশন করে NO2 গ্যাস তৈরি করে, একটু আগেই বলছিলাম। এখানেও ডেল্টা এইচ পজিটিভ, তাপের উদ্ভব ঘটে, কিন্তু এটা স্পন্টেনিয়াসলি হয়। তারপরের এক্সাম্পল, গ্রাফাইটের সঙ্গে সালফারের রিয়াকশন হলে CH2 তৈরি হয়, কার্বন ডাইসালফাইড, স্পন্টেনিয়াসলি হয় যদিও শক্তির শোষণ ঘটে। NH4Cl স্পন্টেনিয়াসলি NH4+ আর Cl- এর ডিসোসিয়েট হয়ে যায়, শক্তির শোষণ ঘটে, শক্তির শোষণ ঘটে তাই আয়নে আলাদা হয়ে যায়। তার মানে এখানেও আমরা বেশ কয়েকটা প্রসেস দেখলাম, যে প্রসেসগুলোতে শক্তির শোষণ ঘটেছে। শক্তির শোষণ ঘটেছে মানে শক্তি গৃহীত হয়েছে, শক্তি গৃহীত হয়েছে মানে সিস্টেম আনস্টেবল হয়েছে, সিস্টেম অস্থিত হয়েছে, দুস্থিত হয়েছে, সুস্থিতি কমে গেছে, তারপরও স্বতঃস্ফূর্ত ভাবে ঘটেছে। দুস্থিত হতে চেয়েছে সিস্টেম স্বতঃস্ফূর্ত ভাবে, এ তো আজকে প্রথমবার শুনলাম। সবাই সুস্থিতি পেতে চাই এটাই জানতাম, যে যেভাবে পারুক, যে যেভাবে পারুক, সে লিভিং হোক নন লিভিং হোক, যে কোনো অবজেক্ট আমরা জানতাম সুস্থিতি পেতে চায়। অক্টেট টুল তো সেই কারণেই স্যার পড়িয়েছিলেন, যে সবাই সুস্থিতি পেতে চায়। আজকে কি বললেন স্যার, কি হলো এটা? যে সুস্থিত হতে চায় না হয়ে দুস্থিত হতে চায়, শক্তির গ্রহণ করতে চায়, শক্তির গ্রহণ করে দুস্থিত হতে চায়, তারপরেও স্পন্টেনিয়াস। এটাই সত্যি, যে দুস্থিত হতে চাইছে তারপরেও স্পন্টেনিয়াস। তাহলে মাথায় চাপ দাও, মাথায় চাপ দিয়ে ভাবার চেষ্টা করো যে দুস্থিত হওয়ার পরও কেউ স্পন্টেনিয়াসলি কেমন করে সেটা করতে পারে। নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখো যে কোনো একটা জায়গায় তুমি দুস্থিত, তারপরেও সেটা করতে পারছো কেমন ভাবে, কি আছে সেখানে, কি এমন সেই মধু আছে যেটার জন্য তুমি কোন একটা প্রসেস দুস্থিত, তোমাকে আনস্টেবল করে দিচ্ছে, তারপরেও তুমি সেই প্রসেসের জন্য পাগল, স্বতঃস্ফূর্ত ভাবে সেই প্রসেস হচ্ছে। কিছু কি পাওয়া যাচ্ছে, কিছু কি হিন্ট পাওয়া যাচ্ছে? চলো দেখা যাক, এখানেই তো মজা আছে আজকে এই ক্লাসে, এখানেই তো পুরো মজাটা আছে। দেখো, তার মানে প্লাস আমরা কিছু রিভার্সিবল রিঅ্যাকশনও দেখতে পারি, যে রিভার্সিবল রিঅ্যাকশন গুলোতে হাইড্রোজেন এবং আয়োডিন রিঅ্যাক্ট করে HI তৈরি করে। এখানে ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপ শক্তির উদ্ভূত হয়, আবার HI ডিকম্পোজ করে গিয়ে H2 আর I2 তে ভেঙে যায়, এখানে ডেল্টা এইচ পজিটিভ মানে তাপ গৃহীত হয়। রিভার্সিবল রিঅ্যাকশন গুলো একইভাবে কোশ্চেন তৈরি করে, যে যদি তাপ শক্তির বেরিয়ে যাওয়াটাই তো সাধারণভাবে আমরা জানি সুস্থিতি লাভ করা, তাপ শক্তির বেরিয়ে যায় ডেল্টা এইচ নেগেটিভ, এটাই তো সুস্থিতি লাভ করবে, এটাই তো স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হওয়ার কথা। তাই কোন একটা রিঅ্যাকশন রিভার্সিবল বা হয় কেমন করে? রিভার্সিবল মানে যে রিঅ্যাকশনে তাপ শক্তি বেরিয়ে যাচ্ছে তার উল্টো দিকের রিঅ্যাকশনটাই বা হয় কেমন করে, যে তাপ গৃহীতও হবে এবং দুস্থিতও হতে চাইবে। রিভার্সিবল রিঅ্যাকশন মানে দুদিকেই চলবে না। তো কোন একটা দিককে যদি স্বতঃস্ফূর্ত ধরে নি, তাপ শক্তি বেরিয়ে যাচ্ছে এবং তার ফলে সুস্থিতি আসছে, এটা যদি স্বতঃস্ফূর্ত হয়, এর উল্টোটাই বা কেমন করে হচ্ছে, রিভার্সিবল রিঅ্যাকশনই বা কেমন করে হচ্ছে, যেখানে তাপ গৃহীত হবে এবং দুস্থিত হয়ে যাবে সিস্টেম। সেই সমস্ত কনফিউশন আস্তে আস্তে মিটবে, সব মিটবে, তোমার কনসেপ্টে চেঞ্জ আসবে, আমূল পরিবর্তন আসবে, তুমি বুঝতে পারবে, একটু একটু জীবন সম্পর্কেও ধারণা তৈরি হবে। দেখা যাক কি বলছে, কি বলছে। নতুন একটা ফ্যাক্টর আসছে, র্যান্ডমনেস। র্যান্ডমনেস র্যান্ডমনেস ফ্যাক্টরটা সম্পর্কে বলবার আগে এইটা এতক্ষণে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে কনফিউশনটা এক্স্যাক্টলি কোথায়। শক্তির বেরিয়ে যাওয়া মানেই শান্তি বা সুস্থিতি আসা এবং সেই প্রসেসই স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াসলি হওয়া, এটাই এক্সপেক্টেড ছিল, এটাই আমাদের কনসেপ্ট ছিল। কিন্তু এখন আমাদের কনসেপ্ট ভেঙে চুরমার হয়ে গেছে। কেন চুরমার হয়ে গেছে? আমরা দেখেছি শক্তির গ্রহণ করেও স্বতঃস্ফূর্ত ভাবে সেই প্রসেস হয়, শক্তির গ্রহণ করার পরেও নিজেকে দুস্থিত বানিয়েও স্বতঃস্ফূর্ত ভাবে সেই প্রসেস হয়। কখন হয়? হিন্ট কি কিছু পাওয়া গেছে? কিছু হিন্ট?
একটু হলেও হিন্ট? দেখা যাক কি বলছে। র্যান্ডামনেস। র্যান্ডামনেস মানেটা কি? র্যান্ডামনেস মানে হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা অর্থাৎ জল যখন তরল থেকে বাষ্পীভূত হয়, নিশ্চয়ই বুঝতে পারছো শক্তির গ্রহণ হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে হওয়ার কথা নয়। শক্তির গ্রহণ করে নিজেকে দুস্থিত করে জলের বাষ্পীভূত হওয়াটা স্বতঃস্ফূর্ত হওয়ার কথা নয়, কিন্তু হয়েছে। মানে নিশ্চয়ই এই দুস্থিত হওয়াটাকে অন্য এর থেকেও বড় কোনো ড্রাইভিং ফোর্স আছে, যেটা বাষ্প হতে গিয়ে দুস্থিত হতে হবে জেনেও জল বাষ্পে যাচ্ছে। আমি রিপিট করছি আবার লাইনটা। নিশ্চয়ই জলের বাষ্পীভূত হওয়ার সময় জল লিনতাপ গ্রহণ করছে, লিনতাপ গ্রহণ করে নিজের শক্তি বাড়াচ্ছে। শক্তি যখন বাড়াচ্ছে বুঝতে পারছে যে সে দুস্থিত হয়ে যাচ্ছে, কারণ শক্তির গ্রহণ ঘটছে এবং দুস্থিতি হয়ে যাচ্ছে সিস্টেম এবং বাষ্পে যাচ্ছে। কিন্তু তারপরেও স্বতঃস্ফূর্ত ভাবে জল এই প্রসেসটা করছে, তার কারণ নিশ্চয়ই এখানে এর থেকেও কোনো বড় ড্রাইভিং ফোর্স আছে, এর থেকেও বড় কোনো কিছু ব্যাপার আছে। শুধুমাত্র সুস্থিতি বা দুস্থিতি এটাই একমাত্র ব্যাপার নয়। হতে পারে দুস্থিত হয়ে গিয়েও আরো বড় কোনো মিশন অ্যাচিভ হচ্ছে, তাই দুস্থিত হচ্ছে। সেই বড় মিশনটার নাম কি? সেই বড় মিশনটার নাম র্যান্ডামনেস। একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রথমে রিলেট করে দেওয়ার চেষ্টা করছি। গল্প কিন্তু জমে উঠেছে, ইন্টারেস্টিং হতে চলেছে। শুধু থার্মোডাইনামিক্স চলছে না, থার্মোডাইনামিক্স এর ফিলোসফিও চলছে একই ক্লাসে। এই টোটাল ক্লাসটা এইভাবে কোন টিচার তোমাকে এক্সপ্লেন করেন, এটা গ্যারান্টি সূর্য স্যারের। থার্মোডাইনামিক্স এবং তার সঙ্গে থার্মোডাইনামিক্স এর ফিলোসফি। সো কি হচ্ছে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে এরকম যে সুস্থিতি হওয়া, এটাকে যদি কমফর্ট হওয়ার সঙ্গে ধরে নিই, যে আমরা কি চাই? আমরা চাই যে সামহাও পড়াশোনাটা করি। পড়াশোনা সাধারণভাবে কি চাই বলছি, সাধারণভাবে কথা বলছি। সাধারণভাবে আমরা চাই যে পড়াশোনাটা হোক, পড়াশোনাটা করি এবং পড়াশোনাটা করে কোনো না কোনো ডিগ্রি আর্ন করি, ডিগ্রি আর্ন করে কোনো না কোনো একটা চাকরি বাকরি কিছু একটা করে নিই, টাকা পয়সা রোজগার করে নিই। অর্থাৎ এটা আমাদের ট্র্যাডিশনাল লাইন, যেটা আমাদের সুস্থিতি দেবে। ক্লিয়ারলি ফাইন্যান্সিয়ালি যদি আমরা চাকরি বাকরি রোজগার করতে শুরু করে দিই, সুস্থিতি নিশ্চয়ই পাওয়া যাবে। তার মানে সাধারণভাবে কি হলো? সাধারণভাবে দাঁড়ালো পড়াশোনা করা, ডিগ্রি অর্জন করা এবং ডিগ্রি অর্জন করে কোনো না কোনো চাকরির জায়গায় চলে যাওয়া এবং রোজগার করতে শুরু করে দেওয়া চাকরি করে। এটাই হচ্ছে সুস্থিতি দেবে, নিশ্চয়ই সুস্থিতি দেবে। কিন্তু এটাই কি সব? একই রকম ভাবে এটাই কি সব? ঠিক এখানে যেরকম হচ্ছে। সো যদি এরকম কোনো সিচুয়েশন আসে কারোর জীবনে, যে পড়াশোনা করেছে, ডিগ্রি অর্জন করেছে, চাকরি বাকরিও করতে গেছে, কিন্তু তারপরেও মনে করছে যে এটা না করে, সেই রাস্তায় না গিয়ে যদি নিজের মতন করে কিছু একটা করতে পারে, পড়াশোনা করেছে, ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তারপরে চাকরি বাকরির রাস্তায় না গিয়ে নিজের মনের কোনো একটা কাজ করতে পারছে, সেই দিকে যদি যাওয়ার চেষ্টা করে, হতে পারে তার সমূহ বাধা বিপত্তি আসবে। নিজের মতন করে কিছু একটা করতে গেলে প্রচুর বাধা বিপত্তি আসবে তাকে দুস্থিত করার জন্য, কিন্তু সেই দুস্থিতির চ্যালেঞ্জকে সে অ্যাকসেপ্ট করবে। কারণ ওখানে কি আছে? ওখানে ফ্রিডম আছে, ওখানে মনের কাজ আছে, ওখানে প্যাশন আছে। এই সো কল্ড দুস্থিতি তাকে আটকাতে পারবে না। একই জিনিস হয়েছে মলিকুলগুলোর সঙ্গে, একই জিনিস হয়েছে এই মলিকুলগুলোর সঙ্গেও। এরাও তোমার আমার মতনই, কেন হবে না? তুমি আর আমি তো মলিকুল দিয়েই তৈরি। তো এখানেও একই ব্যাপার ঘটে গেছে। কিরকম ব্যাপার ঘটে গেছে? যে সুস্থিতি পাওয়ার জন্য শক্তি বর্জন করতে হয় এবং তখন তাপের উদ্ভব ঘটে। এরকম প্রসেস স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস মানলাম, কিন্তু এরকম প্রসেসও স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হতে পারে যেখানে একটু হলেও দুস্থিত হয়ে যাবে, কিন্তু তার ফলে কোনো বিগার মিশন অ্যাচিভড হবে, কোনো মনের কাজ, কোনো প্যাশন, সেই জায়গায় মলিকুল পৌঁছে যাবে। সেটা কি জায়গা? সেটা হচ্ছে র্যান্ডামনেস বা ফ্রিডম। মলিকুল নিজের মতন করে যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা দৌড়াদৌড়ি করতে পারবে, স্বাধীনভাবে সব জায়গায় এরকম ভাবে বিচরণ করতে পারবে, যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা যেতে পারবে। বাষ্পে যখন মলিকুল চলে গেছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তো এমনি কমে গেছে। তাই জল এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে যে হতে পারে আমি শক্তি গ্রহণ করলাম এবং তার জন্য লিনতাপ গ্রহণ করলাম,
তার জন্য আমি একটু হলেও দুস্থিত হলাম, বাষ্পে গেলাম যখন আমি একটু হলেও দুস্থিত হয়ে যাচ্ছি, বাট ওই দুস্থিত হওয়ার পরও মনে আমার আনন্দ আছে, কারণ আমি ফ্রি, কারণ আমার কাছে ফ্রিডম আছে, আমার কাছে র্যান্ডমনেস আছে, আমি যখন তখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারি, আমাকে কেউ হোল্ড করবার কেউ নেই। জলের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ একটা মলিকুল পাশের মলিকুলকে ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে হোল্ড করে রাখছিল। জলের মলিকুলের আর ভাল লাগছে না সেই হোল্ডটা, সে চাইছে একটু ফ্রিডম, একটু নিজের মতন করে ঘুরে বেড়ানোর স্বাধীনতা। স্বাধীনতা আছে কোথায়? বাষ্পে আছে, স্বাধীনতা আছে বাষ্পে। সেই কারণে জল যদিও বা একটু হলেও দুস্থিত হয়ে যাচ্ছে, তারপরেও সে স্বাধীন হওয়ার লক্ষ্যে বাষ্পে যাচ্ছে। জল লিনতাপ গ্রহণ করে একটু হলেও দুস্থিত হয়ে যাচ্ছে, তাপগ্রাহী বিক্রিয়া হচ্ছে, এন্ডোথার্মিক প্রসেস হচ্ছে, তাপ শক্তি গ্রহণ করে দুস্থিত হয়ে যাওয়ার পরেও সেখানে স্বাধীনতা আছে, নিজের মতন করে বিচরণ করার অবাধ স্বাধীনতা আছে, কোন ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, একটা মলিকুল ঘুরতে গেলে তাকে পিছন থেকে অন্য মলিকুল টেনে ধরে না। এই স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে, স্বাধীন হওয়ার লক্ষ্যে জল বাষ্পে যাচ্ছে। এই স্বাধীনতাটাকে বলা হয় কেমিস্ট্রির ভাষায় র্যান্ডমনেস। র্যান্ডমনেস হলো তার মানে এক ধরনের ফ্রিডম, যে মলিকুলগুলো অবাধ বিচরণ করতে পারবে, মলিকুলগুলো মুভ করতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবে। এই র্যান্ডমনেসের মতন একটা বিগার খুশি বা বিগার প্যারামিটার অ্যাচিভ করার উদ্দেশ্যে একটু ঝামেলা টলারেট করে নিচ্ছে। কি ঝামেলা? শক্তির গ্রহণ করে নিজেকে একটু দুস্থিত করছে। শক্তির গ্রহণ করে নিজেকে একটু দুস্থিত করে যদি স্বাধীনতা পাওয়া যায়, সেই স্বাধীনতার লক্ষ্যে মলিকুলগুলো আচরণ করছে। তাই জল শক্তি গ্রহণ করে দুস্থিত হয়েও বাষ্পে যাচ্ছে, এন্ডোথার্মিক প্রসেসও স্পন্টেনিয়াস হচ্ছে। সেখান থেকে কি জানা গেল এতদূর জানার পরে? এতদূর জানার পরে নিশ্চয়ই এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে যে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ততার একমাত্র ক্রাইটেরিয়া এটা নয় যে শক্তির বর্জন হবে, ডেল্টা এইচ নেগেটিভ হবে এবং সুস্থিতি লাভ হবে, তবেই স্পন্টেনিয়াস হবে। শক্তির গ্রহণ হতে পারে, দুস্থিতিও হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও যদি গ্রেটার র্যান্ডমনেস বা ফ্রিডম অ্যাচিভড হয়, তাহলে সেই প্রসেসও স্পন্টেনিয়াস হবে। সো এখন তাহলে স্পন্টেনিটির ক্রাইটেরিয়াতে আসার চেষ্টা করছি। একবার দেখে নি র্যান্ডমনেসের কয়েকটা উদাহরণ। জল বরফ থেকে নরমালি জলে চলে যায়, মানে H2O বরফ থেকে জলে চলে যায়। বরফে তো সবকিছু অর্গানাইজড ভাবে ছিল, তাপ শক্তি গ্রহণ করে নিজেকে দুস্থিত করে কেন জলে গেল? কারণ জলে একটু হলেও র্যান্ডমনেস বেড়েছে, ফ্রিডম বাড়ছে। জল সাধারণভাবে তো লিকুইড অবস্থায় ছিল, লিন তাপ গ্রহণ করে নিজেকে দুস্থিত করে কেন বাষ্পে গেল? কারণ বাষ্পে একটু হলেও র্যান্ডমনেস বাড়ছে, ফ্রিডম বাড়ছে, অবাধ বিচরণের ক্ষমতা বাড়ছে। যখন NH4Cl ছিল, NH4Cl সলিড অবস্থায় তো ছিল আয়নিক কম্পাউন্ড হিসাবে, জল দিতেই সেটা আয়নে কেন ডিসোসিয়েট হয়ে গেল? NH4+ আর Cl- আয়নে কেন ডিসোসিয়েট হয়ে গেল? কারণ NH4Cl সলিড অবস্থায় থাকার সময় যদিও বা তার শক্তি কম ছিল, সুস্থিত ছিল, কিন্তু শক্তি গ্রহণ করে জল দেওয়া মাত্র সে শক্তি গ্রহণ করলো, গ্রহণ করে ডিসোসিয়েট হয়ে গেল, কারণ আয়ন তৈরি করলো। আয়নগুলো একে অপরের বন্ধন ছাড়া নিজের মতন ফ্রি মুভ করতে পারছে, চাইছে না আয়নগুলো সবসময় এরকম চিপকে থাকতে, টক্সিক হয়ে গেছে। তাই আয়নগুলো নিজেদের ফ্রিডম বা র্যান্ডমনেস পাওয়ার জন্য একটু হলেও শক্তি গ্রহণ করে নিজেকে দুস্থিত বানিয়েই ফ্রি বা র্যান্ডম হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ র্যান্ডমনেসটা হচ্ছে গ্রেটার ক্রাইটেরিয়া, র্যান্ডমনেসটা হচ্ছে গ্রেটার ড্রাইভিং ফোর্স। র্যান্ডমনেস পাওয়ার জন্য যে কোনো সামান্য দুস্থিত হয়ে যাওয়া কোনো ব্যাপারই না কারোর কাছে। এখান থেকে তাহলে এই দুটো ক্রাইটেরিয়াকে যদি কম্বাইন করি, আমরা প্রথমে সলিড, লিকুইড আর গ্যাসের র্যান্ডমনেসের ক্রাইটেরিয়াটা দেখে নিই। র্যান্ডমনেস কোথায় কেমন? নিশ্চয়ই দেখতে পাচ্ছ সলিডের সমস্ত মলিকুলগুলো সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকে। নো ডাউট সেখানে শক্তির মান কম থাকে, সুস্থিতি বেশি থাকে, কিন্তু সেখানে র্যান্ডমনেসও কম। মলিকুলগুলোর কাছে স্বাধীনতা নেই, তারা যেখানে সেখানে মুভ করতে পারে না, কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। লিকুইড হলে মলিকুলগুলোর মধ্যে একটু হলেও স্বাধীনতা আসে, একটু হলেও র্যান্ডমনেস আসে, আর র্যান্ডমনেস আসার জন্য মলিকুলগুলো লিকুইড হতে চায়, যদিও বা তার জন্য সলিডটাকে একটু হলেও শক্তি গ্রহণ করতে হবে, গ্রহণ করে একটু হলেও দুস্থিত হতে হবে, দিয়ে সে লিকুইড হতে পারবে। কিন্তু তাতেও তার কোনো যায় আসে না, কারণ সে স্বাধীনতা পাচ্ছে, একটু হলেও মুভমেন্ট করার, ফ্রি মুভমেন্ট করার একটু হলেও ক্ষমতা পাচ্ছে, একটু হলেও জায়গা পাচ্ছে। স্টিল একটা ভলিউমের মধ্যেই করতে হচ্ছে, কিন্তু তাও পাচ্ছে। এবং লিকুইড একইভাবে গ্যাসে যাওয়ার জন্য আরো সবসময় ছটফট করে, কারণ গ্যাসের অবাধ স্বাধীনতা।
গ্যাস মলিকুল গুলো যেখানে ইচ্ছা যখন ইচ্ছা দৌড়ে বেড়াতে পারে, ওদের কোনো সেরকম ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই নেগলিজেবল। তাই যতই লিন তাপ গ্রহণ করতে হোক, দিয়ে নিজেকে একটু দুস্থিত বানাতে হোক, কিন্তু সেটা বানিয়েও সে র্যান্ডম হওয়ার জন্য, র্যান্ডম মানে ফ্রিডম পাওয়ার জন্য, র্যান্ডম হওয়ার জন্য, যেখানে সেখানে যখন তখন যে কোনো ভাবে মুভ করবার জন্য জলও চেষ্টা করছে গ্যাসীয় মলিকুলে কনভার্ট হয়ে যাওয়ার, বাষ্পে চলে যাওয়ার। অর্থাৎ যদি র্যান্ডমনেসের রেসপেক্টে দেখা যায়, তাহলে র্যান্ডমনেস সব থেকে বেশি হচ্ছে গ্যাস মলিকুলে র্যান্ডমনেস, তারপরে লিকুইড মলিকুলে, সব থেকে কম হচ্ছে সলিড মলিকুলে র্যান্ডমনেস। কেমন জ্বলছে বলো আগুন? তাপগতিবিদ্যায় সত্যি তাপ পাওয়া যাচ্ছে কিনা? আগুন কেমন জ্বলছে? আমার তো গুজবাম্পস হচ্ছে। জাতা লেভেলের ক্লাস হচ্ছে, জাতা লেভেলের ক্লাস হচ্ছে। আমার তো ক্লাস করি খুব স্যাটিসফাইড। তোমরা স্যাটিসফাইড হলে কমেন্ট বক্সে লিখবে স্যার দুর্ধর্ষ, দুর্ধর্ষ লিখবে বা আগুন দেবে, আগুন বা দুর্ধর্ষ, এই কমেন্টস চাই যদি স্যাটিসফাইড হয়ে থাকো। আমি তো ক্লাস করিয়ে প্রচুর তাপ ফিল করছি, মানে তাপের একদম ছারখার হয়ে যাচ্ছে। শুধু তাপ নয়, একদম দাবানল, একদম পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে। সূর্য স্যারের ক্লাসে আজকে পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে। তো তোমরাও কি ফিল করছো পারমাণবিক বিস্ফোরণের মতনই পুরো ক্লাস একদম জ্বলছে? যদি ফিল করে থাকো আগুন চাই কমেন্ট বক্সে। র্যান্ডমনেস তাহলে সলিডের সব থেকে কম হবে, কারণ ওরা অর্গানাইজড, তাই মুভমেন্ট করার ক্যাপাবিলিটি নেই। লিকুইড হলে হবে অতটা অর্গানাইজ নয়, একটু হলেও ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা পেয়েছে। এবং গ্যাস হলে অতটাও র্যান্ডম নয়। সো এখান থেকে আমরা দেখার চেষ্টা করছি দুটো ক্রাইটেরিয়া। সিস্টেম নো ডাউট স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য মিনিমাম এনার্জি নেওয়ার চেষ্টা করে, মিনিমাম এনার্জিতে যাওয়ার চেষ্টা করে, ওটা করে না তা নয়। সিস্টেম স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত প্রসেসে, সেই প্রসেসেই কোনো একটা সিস্টেম পার্টিসিপেট করে স্বতঃস্ফূর্ত ভাবে, যেখানে তার শক্তি কমবে, নো ডাউট এটা করে, কিন্তু সব সময় সেটাই একমাত্র করে তা নয়। সিস্টেম এমন কিছু প্রসেসেও পার্টিসিপেট করে যেখানে শক্তি বাড়লেও র্যান্ডমনেস ম্যাক্সিমাম হবে। অর্থাৎ দুটো ক্রাইটেরিয়া এখন পাওয়া গেল আমাদের। একটা ক্রাইটেরিয়া হচ্ছে শক্তি, শক্তি কমানোর চেষ্টা করবে সিস্টেম, সেই প্রসেস স্বতঃস্ফূর্ত হবে যেখানে শক্তি কমিয়ে সুস্থিতি হবে। আবার র্যান্ডমনেস বাড়ানোর চেষ্টা করবে সিস্টেম, সেই প্রসেসও স্বতঃস্ফূর্ত হবে যে প্রসেসে র্যান্ডমনেস বাড়বে, তাতে যতই শক্তিও বেড়ে যাক, দুস্থিতিও হয়ে যাক, কিছু যায় আসে না। র্যান্ডমনেস যদি বাড়ে, ফ্রিডম যদি আসে, তখন সেই প্রসেসও স্বতঃস্ফূর্ত হবে। তাহলে এখনো পর্যন্ত স্বতঃস্ফূর্ত প্রসেস হওয়ার দুটো ক্রাইটেরিয়া, শক্তির কম হয়ে যাওয়া, দ্যাট ইজ স্টেবিলিটি পাবে, স্বতঃস্ফূর্ত হবে, অথবা র্যান্ডমনেস বেড়ে যাওয়া, দ্যাট ইজ স্বাধীনতা পাবে এবং তার জন্য স্বতঃস্ফূর্ত হবে। স্বাধীনতা বা অবাধ বিচরণ করার ক্ষমতা, র্যান্ডমনেস পাবে, বিশৃঙ্খলতা যেটা সাধারণভাবে বলা হয়ে থাকে, বিশৃঙ্খলতা পাবে এবং সেটাই স্বতঃস্ফূর্ত হবে। একটু আজীব লাগছে স্যার, এবার একটু আজীব লাগছে শুনতে। কেন স্যার বিশৃঙ্খল হয়ে যাওয়াটা স্বতঃস্ফূর্ত? নেচার তো তাই বলছে, থার্মোডাইনামিক্স তো তাই বলছে। স্যার এতদিন কি জানলাম তাহলে? এতদিন সবাই যে শৃঙ্খল হতে বলছিল, সবাই যে বলছে শৃঙ্খল ভাবে থাকো, ডিসিপ্লিন ভাবে থাকো, আপনি বলছেন থার্মোডাইনামিক্স অন্য কথা বলে, নেচার অন্য কথা বলে। নেচার বলে বিশৃঙ্খলাতেই নাকি স্টেবিলিটি আছে, বিশৃঙ্খলাতেই স্টেবিলিটি আছে। একটু কন্ট্রাডিকশন লাগছে, একটু একটু খাপ ছাড়া লাগছে। এতদিনের কনসেপ্ট গুলো আমি জানি, বারবার দুমড়ে মুচড়ে যাচ্ছে যে কি হচ্ছে। এতদিন পড়ে এসছি বা জেনে এসছি বা বুঝে এসছি যে শৃঙ্খল হতে হবে, ডিসিপ্লিন হতে হবে, ফোকাসড হতে হবে, রেজাল্ট বার করতে হবে। স্যারও এতদিন তাই কথা বলছিলেন, আজকে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অন্য কথা বলছে। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যেটা কিনা ন্যাচারাল ল, যেটা কিনা নেচারের উপর এক্সপেরিমেন্ট করে সায়েন্টিফিক ল, সেই ল বলছে বিশৃঙ্খল হলে স্বতঃস্ফূর্ততা আসবে, কারণ বিশৃঙ্খলাতে স্বাধীনতা থাকে। এখানে নিশ্চয়ই বিশৃঙ্খলতা বলা হচ্ছে, উচ্ছৃঙ্খলতা বলা হচ্ছে না। তাই ভালো করে টার্মের পার্থক্য মনে রাখবে। কেউ বিশৃঙ্খলা থেকে উচ্ছৃঙ্খলতা বলো না। বিশৃঙ্খলতা মানে এখানে মিন করা হচ্ছে, বিশৃঙ্খলতার থ্রু দিয়ে এখানে এটা মিন করা হচ্ছে স্বাধীনতা। র্যান্ডমনেস মানে এখানে স্বাধীনতাকে মিন করা হচ্ছে, যেটাকে আপাতভাবে বিশৃঙ্খলতা বলা হয়েছে, মলিকুলের মধ্যে বিশৃঙ্খলতা বলা হয়েছে, কিন্তু আমাদের রেসপেক্ট ওটা বিশৃঙ্খলতা না, ওটা স্বাধীনতা। তাই এখানে কিন্তু ক্লিয়ার থাকতে হবে তোমাকে। আমি মলিকুলের অনেক কনসেপ্ট বোঝানোর জন্য আমাদের রেসপেক্টে, হিউম্যান বিং এর রেসপেক্টে বেশ কিছু কনসেপ্টকে মিলিয়ে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। মলিকুলের রেসপেক্টে যেটা বিশৃঙ্খলতা, ওটা আমাদের রেসপেক্টে স্বাধীনতা। তাই নো ডাউট স্বাধীনতা পাওয়ার জন্য
সবাই তো চেষ্টা করবেই, তাতে একটু একটু কষ্ট হলেও মারপিট করে হলেও স্বাধীনতা তো পেতেই হবে। স্বাধীনতা মানে অবাধ বিচরণ করার স্বাধীনতা, স্বাধীনতা মানে মনের কাজ করার স্বাধীনতা, স্বাধীনতা মানে যা চাই সেই প্যাশনটা পার্সু করার স্বাধীনতা, স্বাধীনতা মানে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা, স্বাধীনতা মানে সমস্ত দিক থেকে সোশ্যাল ফ্রিডম, সব দিক থেকে স্বাধীনতা, মেন্টাল ফ্রিডম, সব দিক থেকে স্বাধীনতা। স্বাধীনতা মানে আমি কারোর আন্ডারে নই, আমি কারোর দ্বারা আমি সাপ্রেস নই, কেউ আমার উপরে ছড়ি ঘোরায় না। কেবলমাত্র চাকরি না করা মানে স্বাধীনতা নয়, চাকরি করলাম না মানে স্বাধীন হয়ে গেলাম তা নয়। স্বাধীনতা একটা স্টেট অফ মাইন্ড। এই স্বাধীনতা মানে মেন্টাল স্বাধীনতা, সোশ্যাল স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল স্বাধীনতা, স্পিচিং স্বাধীনতা, সমস্ত রকম স্বাধীনতা, থিঙ্কিং স্বাধীনতা, সমস্ত রকম স্বাধীনতা যেটা বলতে আমরা যেটা সাধারণভাবে বুঝি সেটাই এখানে মলিকুলদের জন্য বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেস। আমাদের জন্য যেটা ফ্রিডম, মলিকুলদের জন্য ওটাকেই বলা হচ্ছে বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেস। এখানে কিন্তু উচ্ছৃঙ্খলতার কোনো জায়গা নেই, বারবার ক্লিয়ার করছি। তাই যখনই ফিলোসফিটাও বুঝছো তখন প্রপারলি বুঝবে, ডিপলি বুঝবে। ফিলোসফিটা কিন্তু ডিপলি বুঝবে। ফিলোসফি নিয়ে যদি তুমি এদিক ওদিক করে দাও তোমার সব ঘেটে যাবে, তোমার লাইফের থট প্রসেস গুলোই ঘেটে যাবে। তাই ফিলোসফিটাকেও যখন বোঝাচ্ছি ক্লাসের মাধ্যমে তখন ডিপলি বোঝার চেষ্টা করবে যে আমাদের রেসপেক্টে যেটাকে আমরা ফ্রিডম বলে থাকি, ফ্রিডম পাওয়ার জন্য আমরা যে কোনো কিছু করতে পারি, ফ্রিডম পাওয়ার জন্য আমরা যে কোনো রকম প্রবলেম হ্যান্ডেল করে নিতে পারি, মনের কাজ প্যাশন এটাকে পার্সু করার জন্য যে কোনো রকম যেমন আমরা ট্রাবল টলারেট করে নিতে পারি, মলিকুলরাও সেরকম র্যান্ডম হওয়ার জন্য, বিশৃঙ্খল হওয়ার জন্য, অবাধ বিচরণের জন্য একটু একটু এনার্জি অ্যাকসেপ্ট করে নিয়ে এন্ডোথার্মিক প্রসেসের থ্রু দিয়ে হলেও তারা চলে যায় এবং সেই প্রসেস স্পন্টেনিয়াস হয়ে যায়। সো এই ক্রাইটেরিয়াটাকে আমরা এখন একটু চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ফিলোসফিটা তো বুঝলাম, এবার একটু চ্যাপ্টারের থার্মোডাইনামিক্স এর মেন ম্যাথমেটিক্স এর ব্যাক করার চেষ্টা করছি যে যদি কোনো একটা প্রসেস যেখানে এনার্জিটাও ফেভারেবল, এনার্জি ফেভারেবল মানে সেখানে এনার্জি কমছে, ফেভারেবল মানে হচ্ছে যেটা হলে স্বতঃস্ফূর্ত হবে, এনার্জি ফেভারেবল মানে এনার্জি কমছে, র্যান্ডমনেস ফেভারেবল মানে র্যান্ডমনেস বাড়ছে। কোনো একটা প্রসেসে এনার্জি যদি ফেভারেবল হয়, এনার্জি ফেভারেবল মানে এনার্জি কমছে, আর র্যান্ডমনেস ফেভারেবল মানে র্যান্ডমনেস বাড়ছে, দুটোই যদি হয় তাহলে তো সোনায় সোহাগা, সেই প্রসেস অবশ্যই স্পন্টেনিয়াস হবে, দারুণ স্পন্টেনিয়াস হবে। কোন একটা প্রসেসে এনার্জি অনেকটাই ফেভারেবল মানে শক্তি অনেকটাই কমছে, কিন্তু র্যান্ডমনেস অতটাও বাড়ছে না, র্যান্ডমনেস কমে যাচ্ছে। অন্যদিকে এনার্জি অনেকটা বেড়ে যাচ্ছে, সেই প্রসেসে এনার্জিটা যেহেতু বেশি কমছে, এনার্জিটা বেশি ফেভার করছে, র্যান্ডমনেস কম ফেভার করছে, তাই সেই প্রসেসও ফিজিবল তো হবে, নো ডাউট ফিজিবল হবে, কিন্তু প্রথমটার মতন অতটা হবে না। এনার্জি ফেভারেবল মানে এনার্জি কমেছে, র্যান্ডমনেস ডিসফেভার করেছে মানে র্যান্ডমনেসও কমে গেছে, র্যান্ডমনেস ডিসফেভার করেছে মানে র্যান্ডমনেসটাও কমে গেছে মলিকিউলগুলো। র্যান্ডমনেস যদি কমে যায়, এনার্জিও কমে গেছে, এনার্জি ফেভার করেছে সেটা বেশি ফেভার করেছে, র্যান্ডমনেস কমে গেছে সেটা ডিসফেভার করেছে কিন্তু কম ডিসফেভার করেছে, নো ডাউট প্রসেসটা ফেভারেবল দিকেই যাবে, অর্থাৎ ফরওয়ার্ড ডাইরেকশনে স্পন্টেনিয়াস হবে। যখন এনার্জি ডিসফেভার করছে মানে এনার্জি বেড়ে যাচ্ছে, এন্ডোথার্মিক, এনার্জি বেড়ে যাচ্ছে এন্ডোথার্মিক, কিন্তু র্যান্ডমনেস অনেক বেশি বাড়ছে, তখন প্রসেস এগেইন স্পন্টেনিয়াস হবে। এটা হচ্ছে জলের বাষ্পীভূত হওয়ার উদাহরণ। এনার্জি কমে গেছে, এনার্জি বেড়ে গেছে, সুস্থিতি কমে গেছে, এনার্জি কমে গেছে, এনার্জি ডিসফেভার করছে, এদিকে সাইন দেওয়া আছে মানে ডিসফেভার করছে, এনার্জি ডিসফেভার করছে মানে এনার্জি বেড়ে গেছে, জল লিনতাপ গ্রহণ করেছে বাষ্পে যাওয়ার সময় এবং জলের এনার্জি বেড়ে গেছে, বেড়ে গিয়ে দুস্থিত হয়ে গেছে, অর্থাৎ এনার্জি ডিসফেভার করছে, এনার্জি বলছে যাস না কারণ দুস্থিত হয়ে যাবি, লিনতাপ শোষণ করে যাস না দুস্থিত হয়ে যাবি, এটাই এনার্জি জলকে গাইড করার চেষ্টা করছে, কিন্তু র্যান্ডমনেস বলছে যা 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 বাষ্প যা, জিলে আপনি জিন্দেগি। র্যান্ডমনেস এটাই বলছে যে ব্যাপার তুই যা, জিলে আপনি জিন্দেগি। কেন? কারণ ওখানে তুই র্যান্ডম হতে পারবি, ফ্রিডম নিয়ে থাকতে পারবি। সো র্যান্ডমনেস যদি অনেকটা বেড়ে যায় তখন অবশ্যই প্রসেসটা স্পন্টেনিয়াস দিকেই যাবে, কারণ এনার্জি যদিও ডিসফেভার করেছিল, এনার্জি বেড়ে গিয়ে দুস্থিত হয়ে গেছিল, কিন্তু র্যান্ডমনেস এত বেড়ে গেছে একদম পুরো যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগির মতন কেস হয়ে গেছে। যদি এনার্জি ফেভার করছে, র্যান্ডমনেস ডিসফেভার করছে, দুজনে সেম করছে, এনার্জি ফেভার করছে মানে এনার্জি কমছে, সুস্থিত হওয়ার চেষ্টা করছে, র্যান্ডমনেস ডিসফেভার করছে মানে র্যান্ডমনেসও কমছে, অর্থাৎ স্বাধীন না হয়ে পরাধীন হয়ে যাওয়ার চেষ্টা করছে।
এরকম প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকবে, কারণ দুটোই ইকুয়াল হয়ে গেছে। এনার্জি যতটা ফেভার করছে, র্যান্ডমনেস ততটাই ডিসফেভার করছে, প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকবে। এরকম প্রসেস যেখানে এনার্জি ফেভার করছে কিন্তু এনার্জির ফেভারটা অল্প পাচ্ছি, র্যান্ডমনেস অনেক বেশি ডিসফেভার করছে, প্রসেস নন স্পন্টেনিয়াস হয়ে যাবে। মানে এনার্জি ফেভার করছে মানে সুস্থিত হচ্ছে, এনার্জি কমছে, এক্সোথার্মিক হচ্ছে, এনার্জি কমছে, সুস্থিত হচ্ছে, কিন্তু র্যান্ডমনেস তাতে অনেক কমে যাচ্ছে। এনার্জি কমে সুস্থিত হলেও র্যান্ডমনেস এত কমে যাচ্ছে প্রসেসটাতে যে আলটিমেট প্রসেসটা স্পন্টেনিয়াস হতে পারছে না, প্রসেস নন স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে। এনার্জি ডিসফেভার করেছে কিন্তু র্যান্ডমনেস ফেভার করেছে এবং দুটোই সমান সমান আছে, তো ইকুইলিব্রিয়ামে থাকবে এগেইন প্রসেস। এনার্জি অনেক বেশি ডিসফেভার করছে, র্যান্ডমনেস একটু হলেও ফেভার করার চেষ্টা করছে, কিন্তু এনার্জি এত বেশি ডিসফেভার করছে যে র্যান্ডম হওয়ার পরেও অত দূর যেতে পারছে না, প্রসেসকে স্পন্টেনিয়াস করতে পারছে না। এনার্জি এত ডিসফেভার করছে মানে এনার্জি এত বেড়ে যাচ্ছে, এত দুস্থিতি হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে অতটাও স্বাধীনতা পাচ্ছে না, র্যান্ডমনেস অতটা ফেভার করতে পারছে না। এনার্জি অনেক ডিসফেভার করেছে, র্যান্ডমনেস সামান্য ফেভার করছে, অর্থাৎ অনেকটা এনার্জি অ্যাবজর্ব করেছে, অনেকটা দুস্থিত হয়েছে, তার পরিবর্তে স্বাধীনতা অল্পই পাচ্ছে, তো সেই প্রসেসও এগেন নন স্পন্টেনিয়াস হয়ে যাবে। সো আমরা গ্রাফিক্যালিও বোঝার চেষ্টা করলাম, অর্থাৎ এইভাবে প্যারামিটারের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করলাম যে এখন তাহলে মারপিট লাগতে চলেছে, কার 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 মারপিট লাগতে চলেছে, একদিকে এনার্জি, একদিকে র্যান্ডমনেস, জোর যার মুলুক তার। এখন হচ্ছে পুরো ক্লিয়ার কাট যুদ্ধ লাগতে চলেছে তাপগতিবিদ্যার মধ্যে। তাপগতিবিদ্যার এক পক্ষ সেটা হচ্ছে শক্তি, এনার্জি। এনার্জি বলছে কি, এনার্জি বলছে যদি কম হয় তবে সুস্থিত হবে, র্যান্ডম তবে স্পন্টেনিয়াস হবে। আমি রিপিট করছি, এনার্জি বলছে যদি কম হয় প্রসেস সুস্থিত হবে, সিস্টেম সুস্থিত হবে, প্রসেস স্পন্টেনিয়াস হবে। অন্যদিকে র্যান্ডমনেস বলছে যদি বেশি হয় প্রসেস এগেন স্পন্টেনিয়াস হবে। তাই এনার্জি কম হলে প্রসেস স্পন্টেনিয়াস, র্যান্ডমনেস বেশি হলে প্রসেস স্পন্টেনিয়াস। এখন জোর যার মুলুক তার হবে, অর্থাৎ যে এখানে জোর খাটাতে পারবে, র্যান্ডমনেস বেশি বেশি হয়ে গেছে, এনার্জি ফ্যাক্টরটাকে ওভারকাম করে যাচ্ছে, প্রসেস স্পন্টেনিয়াস হয়ে যাবে। এনার্জি বেশি কমে গেছে, অনেক কমে গেছে, অনেক স্টেবিলিটি দিচ্ছে, এনার্জি ফ্যাক্টরটা জিতে গেছে, এনার্জির জন্য প্রসেস স্পন্টেনিয়াস হয়ে যাবে। দুটোই যদি একই দিকে থাকে, এনার্জিও কমেছে, র্যান্ডমও হয়েছে, তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো সোনায় সোহাগা। প্রসেস তো একদম নাচতে নাচতে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে র্যান্ডম হবে। আর যদি দুটোর কোনোটাই না হয়, এনার্জিও বেড়েছে আর র্যান্ডমও হয়নি, এনার্জিও বেড়ে সিস্টেম ডিস্টেবিলাইজড হচ্ছে, দুস্থিত হচ্ছে, আর র্যান্ডমও হতে পারছে না, প্রসেস বিশৃঙ্খল হতে পারছে না সিস্টেম, র্যান্ডমনেসও কমে যাচ্ছে, সেই প্রসেস তো জীবনেও হবে না। তার পিছনে যাই তুমি এফোর্ট দিয়ে দাও, সেই প্রসেস কোনোদিনই হবে না। সো আমরা চলে আসছি এর পরের পোর্শনটা বুঝতে। পুরো ফিলোসফিটা এখানে এক্সপ্লেন করা হয়েছে, থার্মোডাইনামিক্স এর টোটাল ফিলোসফি এক্সপ্লেনড। কেমন লাগলো এই ফিলোসফি কমেন্ট করে বুঝো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের টোটাল থার্মোডাইনামিক্স এর ফিলোসফিটা। এখনো অনেক কিছু বাকি আছে, নো ডাউট সবটা একটাই ক্লাসে বলা পসিবল নয়, কারণ আমাদের ক্লাসটাও এগোতে হবে, কিন্তু যতটা পর্যন্ত বলা পসিবল, কখনো পরে সেপারেট কোনো ক্লাস নিয়ে আসবো, সেপারেট কোনো ভিডিও নিয়ে আসবো যেখানে এর পিছনে টোটাল ফিলোসফিটা এক্সপ্লেন করব। কিন্তু এখনো যতটা অবধি পসিবল হলো এনার্জি এবং র্যান্ডমনেসের এই ফাইটটা আমরা থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল এর থ্রু দিয়ে বোঝার চেষ্টা করলাম। এখন ম্যাথমেটিক্যালি এইটা বোঝার চেষ্টা করব যে এর মধ্যে জোর কার হবে, কখন হবে, ইকুয়েশন কেমন হবে এবং জিতবে কে, কে জিতবে, এবং তার উপরে কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে কি হবে না সেটা কেমন ভাবে ডিসাইড হবে। তো তার জন্য যে প্যারামিটারটা আসতে চলেছে, যে স্টেট ফাংশনটাকে আনতে চলেছি, সেটা হচ্ছে এনট্রপি, যেটা কিনা র্যান্ডমনেস এর মেজারমেন্ট। আমরা এখনো পর্যন্ত এটা আমাদের 3 নাম্বার স্টেট ফাংশন। আমরা প্রথমে জেনেছিলাম ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি যেটা হচ্ছে আন্তঃশক্তি, ভেতরের শক্তি, কোন একটা সিস্টেমের যত মলিকুল আছে, যত অ্যাটম আছে, তাদের সামগ্রিক শক্তি, সেটা ছিল ইন্টারনাল এনার্জি। তারপরে আমরা জেনেছিলাম এনথালপি, এনথালপি হচ্ছে টোটাল এনার্জি এবং তার সঙ্গে চাপ আয়তনিক কার্য করার কতটা ক্ষমতা আছে, সেই টোটাল সামেশনটাকে আমরা বলেছিলাম এনথালপি। এখন আমরা আনতে চলেছি যে প্যারামিটারটা, তাকে বলে এনট্রপি। এনট্রপি বলতে কি বোঝানো হয়, এনট্রপিটা হচ্ছে র্যান্ডমনেস এর প্যারামিটার, যে কতটা কোন একটা সিস্টেম কতটা র্যান্ডম হতে চলেছে,
কোন একটা সিস্টেমের র্যান্ডমনেস বাড়বে না কমবে, র্যান্ডম কতটা হতে চলেছে, সেই টোটাল জিনিসটাকে যে প্যারামিটারের থ্রু দিয়ে আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপিকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয় কিরকম ভাবে, ডেল্টা এস, এস সাইন দিয়ে এনট্রপিকে বোঝানো হয়, যেখানে S1টা হচ্ছে, S1 হচ্ছে সিস্টেমের মানে রিঅ্যাক্ট্যান্ট গুলোর এনট্রপি, S2 হচ্ছে প্রোডাক্টের এনট্রপি, এবং ডেল্টা এস হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনট্রপি। অর্থাৎ এনট্রপির চেঞ্জ, যদি আমরা কোনো একটা প্রসেস দেখি যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্টের এনট্রপি ছিল S1, প্রোডাক্টের এনট্রপি বেড়ে বা কমে গিয়ে হয়েছে S2, তাহলে ডেল্টা এস এনট্রপির পরিবর্তন কত হবে, ডেল্টা এস বা এনট্রপির পরিবর্তন হবে হচ্ছে S2 প্রোডাক্টের এনট্রপি মাইনাস S1 রিঅ্যাক্ট্যান্টের এনট্রপি। ঠিক আছে, ডেল্টা এস যেটা কিনা এনট্রপির পরিবর্তন, সেটা হবে প্রোডাক্টের এনট্রপি S2 মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনট্রপি S1। এবং এই ডেল্টা এস কে ডিফাইন করা হয় কেমন ভাবে, ডেল্টা এস হচ্ছে Q রিভার্সিবল বাই T, মানে কোন একটা আইসোথার্মাল এবং রিভার্সিবল প্রসেস যদি হয়, সেই আইসোথার্মাল এবং রিভার্সিবল প্রসেসে সিস্টেম যতটা তাপের গ্রহণ বা বর্জন করবে, Q হচ্ছে তাপের গ্রহণ বা বর্জন, তো তাপের যতটা আদান প্রদান হবে সেটা হচ্ছে Q। রিভার্সিবল এবং আইসোথার্মাল প্রসেসে কোন একটা সিস্টেমের সঙ্গে সারাউন্ডিংস এর তাপের যতটা আদান প্রদান হবে ডিভাইডেড বাই ওই আইসোথার্মাল সিস্টেমের টেম্পারেচার কতটা, তাহলে সিস্টেমের তাপের আদান প্রদান কতটা হলো কিউ রিভার্সিবল ওয়েতে, রিভার্সিবল এবং আইসোথার্মাল প্রসেসে, রিভার্সিবল মানে পরাবর্ত, আইসোথার্মাল মানে সমষ্ণু, সো সমষ্ণু এবং পরাবর্ত, রিভার্সিবল মানে পরাবর্ত, আইসোথার্মাল মানে সমষ্ণু, সমষ্ণু এবং পরাবর্ত কোন একটা প্রসেসে কতটা তাপের আদান প্রদান হলো, হিট কতটা এক্সচেঞ্জ হলো সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই যে টেম্পারেচারে সেই পুরো প্রসেসটা হলো সেটা হচ্ছে টি। সো কিউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ডেল্টা এস। এইভাবে এনট্রপির পরিবর্তনকে ডিফাইন করা হয়। এর ইউনিট হচ্ছে জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। ঠিক আছে, এখানে ডেল্টা এস সিস্টেম বলতে কি বোঝানো হয়, ডেল্টা এস সিস্টেমটাকেই আমরা বলছি, ডেল্টা এস বলতে আমরা মেইনলি ডেল্টা এস সিস্টেমকে মিন করছি, অর্থাৎ কোন একটা সিস্টেম পরিবেশ থেকে আইদার কিউ অ্যামাউন্টের তাপ গ্রহণ করেছে অথবা পরিবেশে কিউ অ্যামাউন্টের তাপ বর্জন করেছে। কেমন ভাবে করেছে, সমষ্ণ এবং পরাবর্ত ভাবে করেছে। তাহলে কিউ ডিভাইডেড বাই যে টেম্পারেচার টি, এটাই হচ্ছে এনট্রপির পরিবর্তন ওই সিস্টেমের জন্য। সো ডেল্টা এস ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ রিভার্সিবল ডিভাইডেড বাই টি। এখন আমরা দেখব যে কোন একটা সিস্টেম আইসোথার্মাল এবং রিভার্সিবল ওয়েতে এক্সপ্যানশন হচ্ছে গ্যাসের, মানে গ্যাসের প্রসারণ হচ্ছে আইসোথার্মাল এবং রিভার্সিবল ওয়েতে। আইসোথার্মাল মানে হচ্ছে সমষ্ণ, রিভার্সিবল মানে পরাবর্ত। তো সমষ্ণ এবং পরাবর্ত প্রক্রিয়া কোন একটা গ্যাসের এক্সপ্যানশন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এবং তার জন্য গ্যাসের ভলিউমটা V1 থেকে বেড়ে V2 হয়ে যাচ্ছে, প্রসারণ হচ্ছে মানে বাড়ছে, তো V1 থেকে বেড়ে V2 হয়ে যাচ্ছে, এবং সিস্টেমটা কিউ অ্যামাউন্টের তাপ অ্যাবজর্ব করছে। টেম্পারেচার সমষ্ণ বলে কনস্ট্যান্ট আছে টি তে। এরকম যদি কোনো একটা সিচুয়েশন হয়, অর্থাৎ একটা সিস্টেম আছে, সিস্টেমটা সমষ্ণ এবং পরাবর্ত প্রক্রিয়াতে একটা এক্সপ্যানশন করছে, ধীরে 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 স্লোলি সমষ্ণ এবং পরাবর্ত প্রক্রিয়াতে একটা এক্সপ্যানশন করছে, যে এক্সপ্যানশনটার জন্য গ্যাসটার ভলিউম V1 থেকে ধীরে 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 ডিভি 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 করে বাড়তে বাড়তে V2 অবধি যাচ্ছে, এবং সেই সময় সিস্টেমটা যতটা তাপ গ্রহণ করছে সেটার পরিমাণ কিউ, আর যেহেতু সমষ্ণভাবে হচ্ছে সিস্টেমটা টেম্পারেচার কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে টি। এরকমটা যদি হয় তাহলে আমরা বলতে পারি ডেল্টা এস সিস্টেম হচ্ছে কিউ পরিমাণ তাপ গ্রহণ হলো এবং টেম্পারেচার টি, টি টেম্পারেচারে কিউ পরিমাণ তাপে গ্রহণ করলো সিস্টেম, তাই এখানে সাইন হবে পজিটিভ, কারণ তাপ শক্তির যদি গ্রহণ হয় সিস্টেমের এনার্জি বাড়বে, সাইন পজিটিভ হবে। সাইন কনভেনশন এটা আমরা দেখেছিলাম যে তাপের গ্রহণ মানে সাইন পজিটিভ, তাপের বর্জন মানে সাইন নেগেটিভ। আবার সিস্টেম নিজে যদি কার্য করে, সিস্টেম দ্বারা কৃতকার্য, সিস্টেমের আন্তঃশক্তি কমে যাবে, সাইন নেগেটিভ। সিস্টেমের উপরে কৃতকার্য, সিস্টেমের উপরে অন্য কোনো এক্সটার্নাল কেউ কার্য করেছে, সিস্টেমের উপরে কৃতকার্য, তখন সিস্টেমের আন্তঃশক্তি বেড়ে যাবে, সাইন পজিটিভ। তার মানে এটা আমাদের সাইন কনভেনশন। কেমন সাইন কনভেনশন, যে সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম দ্বারা কৃতকার্য, সাইন নেগেটিভ সেই কৃতকার্যের। সিস্টেমের উপরে যদি কেউ কার্য করে, সাইন পজিটিভ সেই কৃতকার্যের। সিস্টেম যদি তাপ বর্জন করে, সিস্টেমের তাপ শক্তি আন্তঃশক্তি কমে গেল, সাইন নেগেটিভ। সিস্টেম যদি তাপ গ্রহণ করে, সিস্টেমের আন্তঃশক্তি বেড়ে গেল, সাইন পজিটিভ। তাহলে যদি এরকম একটা সিস্টেম হয় যে সিস্টেম সমষ্ণ এবং পরাবর্তভাবে, সমষ্ণভাবে এবং পরাবর্তভাবে এক্সপ্যানশন করছে, প্রসারণ হচ্ছে V1 থেকে V2 তে, আর তার জন্য প্রসারণটা হয়েছে ভলিউমের V1 থেকে V2, তার জন্য সিস্টেমটা কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে এবং টেম্পারেচার কনস্ট্যান্ট আছে টি তে, তাহলে সিস্টেম যেহেতু কিউ পরিমাণ তাপ গ্রহণ করলো, তাই ডেল্টা এস সিস্টেমকে লিখবো কিউ বাই টি।
আর সিস্টেম তাপটা গ্রহণ করলো কোথা থেকে? সিস্টেম তাপটা গ্রহণ করলো পরিবেশ থেকে। তাই পরিবেশ তাপ বর্জন করলে বলতে পারি, তাই পরিবেশের জন্য লিখবো সারাউন্ডিংস এর জন্য ডেল্টা এস কত হলো? মাইনাস কিউ রিভার্সিবল বাই টি। তার কারণ সিস্টেম যতটা তাপ গ্রহণ করেছে পরিবেশ ততটাই তাপ বর্জন করেছে। সিচুয়েশনটা হচ্ছে এরকম, যদি এটা একটা সিস্টেম হয়, এর মধ্যে গ্যাস আছে, গ্যাসের মধ্যে সিস্টেম তো কিউ অ্যামাউন্টের তাপ গ্রহণ করেছে কিন্তু পরিবেশ কিউ অ্যামাউন্টের তাপ বর্জন করেছে। তাই ডেল্টা এস মানে হচ্ছে কিউ তাপের আদান প্রদান বাই টেম্পারেচার। তো তাপের আদান প্রদানে সিস্টেম তাপ গ্রহণ করেছে, তাই ডেল্টা এস সিস্টেমটা হবে গৃহীত তাপ বাই টেম্পারেচার। কিউ রিভার্সিবল বাই টি প্লাস সাইন আছে, কিন্তু পরিবেশের রেসপেক্টে যদি দেখা হয় তাহলে ডেল্টা এস সারাউন্ডিংস কত হবে? ডেল্টা এস রিজার্ভার বা ডেল্টা এস সারাউন্ডিংস বা ডেল্টা এস পরিবেশ কত হবে? সেটা হবে সে কিউ অ্যামাউন্টের তাপ বর্জন করেছে, তাই এখানে বর্জিত তাপ মাইনাস কিউ ডিভাইডেড বাই সমস্ত টেম্পারেচার টি। তাহলে এটা হয়ে গেল সিস্টেম দ্বারা সিস্টেমের এনট্রপির পরিবর্তন হলো কিউ রিভার্সিবল বাই টি, কারণ গৃহীত হয়েছে তাই প্লাস সাইন। আর পরিবেশের রেসপেক্টে যদি এনট্রপি দেখি, পরিবেশের রেসপেক্টে এনট্রপিটা হয়ে গেল মাইনাস কিউ রিভার্সিবল বাই টি, কারণ পরিবেশ তাপের বর্জন করেছে। সিস্টেম যতটা তাপ গ্রহণ করেছে পরিবেশ ততটাই তাপ বর্জন করেছে। ক্লিয়ার? তাই এখানে হয়ে গেল সিস্টেম রিভার্সিবল, সিস্টেম হয়ে গেল সিস্টেমের ডেল্টা এস হয়ে গেল কিউ রিভার্সিবল বাই টি, আর পরিবেশের ডেল্টা এস হয়ে গেল মাইনাস কিউ রিভার্সিবল বাই টি। তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ কতটা হলো? টোটাল এনট্রপি চেঞ্জ লিখতে পারি সিস্টেমের এনট্রপি চেঞ্জ প্লাস পরিবেশের এনট্রপি চেঞ্জ, দ্যাট ইজ কিউ রিভার্সিবল বাই টি, এটা সিস্টেমের এনট্রপি চেঞ্জ, প্লাস মাইনাস কিউ রিভার্সিবল বাই টি, এটা পরিবেশের এনট্রপি চেঞ্জ, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে যদি একটা সমষ্টি এবং পরবর্ত প্রক্রিয়াতে কোনো গ্যাস এক্সপ্যান্ড করে, সমষ্টি এবং পরবর্তভাবে কোনো গ্যাস এক্সপ্যান্ড করে, সেই গ্যাসের এক্সপ্যানশনে এনট্রপির কোনো পরিবর্তন হয় না, মানে অণুগুলোর বিশৃঙ্খলতার পরিমাপের কোনো পরিবর্তন হয় না। এক্সপ্যানশনের আগে এবং এক্সপ্যানশনের পরে বিশৃঙ্খলতার পরিমাণ একই থাকে, কারণ ডেল্টা এস 0 হয়েছে। ডেল্টা এস 0 হওয়া মানে হচ্ছে পরিবেশের কোন রকম এখানে অন্য কোন রকম পরিবর্তন হচ্ছে না, এনট্রপির কোন রকম পরিবর্তন হচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এনট্রপির পরিবর্তন হবে সিস্টেমের এনট্রপির পরিবর্তন প্লাস সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন। সিস্টেমের এনট্রপির পরিবর্তন হচ্ছে কিউ বাই টি, যেখানে সাইনটা প্লাস, কারণ সিস্টেম কিউ অ্যামাউন্টের তাপ গ্রহণ করেছে, আর পরিবেশের এনট্রপির পরিবর্তন হচ্ছে মাইনাস কিউ রিভার্সিবল বাই টি, যেখানে পরিবেশ তাপ বর্জন করছে, একই অ্যামাউন্টের কিউ অ্যামাউন্টের তাপ বর্জন করেছে, তাই মাইনাস কিউ রিভার্সিবল বাই টি, এবং এই দুটোকে অ্যাড করলে হবে টোটাল এনট্রপির পরিবর্তন, যেটা কিনা 0 হতে চলেছে। অর্থাৎ সমষ্টি এবং পরবর্ত প্রক্রিয়াতে সিস্টেমের এনট্রপির পরিবর্তন, সিস্টেম নয় সিস্টেম প্লাস সারাউন্ডিংস এর টোটাল এনট্রপির পরিবর্তন কিন্তু 0 হতে চলেছে। এখানে আমরা বলতে পারি এটা যে সিস্টেমটা কিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে, সারাউন্ডিংস মাইনাস কিউ পরিমাণ তাপ বর্জন করেছে, এবং পুরো প্রসেসটা সমষ্ণভাবে হচ্ছে, তার মানে পুরো প্রসেসটাতে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, এবং তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল পরবর্তভাবে হচ্ছে, রিভার্সিবল ভাবে হচ্ছে। সমষ্ণ যে কোনো প্রক্রিয়াই পরবর্তভাবে হয়, পরবর্তভাবে কোনো প্রক্রিয়া যদি হয় সেটা সমষ্ণভাবেই হয়ে থাকে। সুতরাং আমরা এখন এখান থেকে এটা বোঝার চেষ্টা করব যে স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া কি। স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়াটা হচ্ছে যে টোটাল ডেল্টা এস, টোটাল এনট্রপির পরিবর্তন, যেটা এখন আমরা দেখলাম যে রিভার্সিবল এবং আইসোথার্মাল প্রসেস। তাহলে দেখো ভেবেচিন্তে বলো যে ন্যাচারাল যে সমস্ত প্রসেস, ন্যাচারাল এই সমস্ত প্রসেসগুলো সেগুলো কি স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? তো ন্যাচারাল সমস্ত প্রসেস হচ্ছে স্পন্টেনিয়াস, সেটা ভলক্যানের ইরাপশন হোক, সেটা আর্থকুয়েক হোক, সেটা সুনামি হোক, সেটা নর্মাল জলের ইভাপোরেশন হয়ে যাক, পুকুর নদী সমুদ্র থেকে জলের ইভাপোরেশন হয়ে যাক, সেটা হিমবাহ থেকে জলের নিচের দিকে ফ্লো হয়ে যাক নদী ফর্মে, যাই হোক না কেন, সো নর্মাল যে কোনো প্রসেস যেগুলো ন্যাচারাল প্রসেস, সমস্ত ন্যাচারাল প্রসেস স্পন্টেনিয়াস, সমস্ত ন্যাচারাল প্রসেস স্পন্টেনিয়াস, এবং তারা শুধু স্পন্টেনিয়াসই নয়, তারা ইররিভার্সিবল, অপরাবর্ত, তাকে ব্যাক করা যায় না। তাই যে কোনো ন্যাচারাল প্রসেসকে তুলে নাও, সেটা ন্যাচারাল ক্যালামিটি রিলেটেড কোনো প্রসেস হোক, সেটা উপর থেকে জলের নিচের দিকে ফ্লো করে যাওয়া হোক, সেটা জলের বাষ্পীভূত হয়ে যাওয়া হোক, ঠিক আছে, যে কোনো ন্যাচারাল প্রসেস, সেটা বনে আগুন লেগে যাওয়া হোক, সেটা যে কোনো ডেভাস্টেটিং প্রসেস যদি দেখে নাও, সেই ডেভাস্টেটিং প্রসেসগুলো সবই ন্যাচারাল ক্যালামিটির যত প্রসেস আছে, বা এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, যে কোনো প্রসেস যদি দেখো, সেই ন্যাচারাল সমস্ত প্রসেসগুলো হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস। অর্থাৎ স্পন্টেনিয়াস প্রসেসগুলো ন্যাচারাল এবং সেগুলো ইররিভার্সিবল। ন্যাচারাল প্রসেস মানে ইররিভার্সিবল। তার মানে যদি এখন রিভার্সিবল প্রসেসের কথা বলি, যেটা আমরা এখন দেখলাম যে রিভার্সিবল প্রসেসে এনট্রপির কোনো পরিবর্তন নেই, রিভার্সিবল প্রসেসের এনট্রপির পরিবর্তন 0, রিভার্সিবল প্রসেসের এনট্রপির পরিবর্তন 0, কিন্তু ন্যাচারাল প্রসেস
যারা কিনা স্পন্টেনিয়াস তারা কি রিভার্সেবল? তারা তো বেশিরভাগ ক্ষেত্রে রিভার্সেবল নয়, ইররিভার্সেবল। তাই ইররিভার্সেবল ন্যাচারাল প্রসেসের স্পন্টেনিটির ক্রাইটেরিয়া কি হবে? ভালো করে এইখানটা বোঝার চেষ্টা করো। এখানটা কি বলতে চাইছে, আমরা এই যে ক্যালকুলেশনটা দেখলাম, এখানে দেখলাম রিভার্সেবল যদি হয় তাহলে সেখানে ডেল্টা এস এর পরিবর্তন হবে না, মানে ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এনট্রপির পরিবর্তন হবে না, ডেল্টা এস 0 হবে। কখন? প্রসেস রিভার্সেবল হলে। কিন্তু ন্যাচারাল প্রসেস গুলো রিভার্সেবল নয়, ইররিভার্সেবল। এক্সাম্পল দিয়ে এক্ষুনি আমরা সেটা দেখলাম, ন্যাচারাল প্রসেস গুলো ইররিভার্সেবল এবং ন্যাচারাল প্রসেস গুলো স্পন্টেনিয়াস। তার মানে স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া কখনো রিভার্সেবল এর ক্রাইটেরিয়া হতে পারে না। স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া কখনো ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0 হতে পারে না। স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া তাহলে কি? স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া হচ্ছে ডেল্টা এস গ্রেটার দ্যান 0, টোটাল ডেল্টা এস। টোটাল ডেল্টা এস মানে সিস্টেমের ডেল্টা এস প্লাস সারাউন্ডিংস এর ডেল্টা এস, দ্যাট ইজ টোটাল ডেল্টা এস, যাকে কিনা ডেল্টা এস ইউনিভার্স বলছি। টোটাল ডেল্টা এস, ইউনিভার্সের ডেল্টা এস, অর্থাৎ টোটাল ইউনিভার্সের ডেল্টা এস এনট্রপির পরিবর্তন ধনাত্মক হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে, তবেই গিয়ে প্রসেস স্পন্টেনিয়াস হতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। যাক বাবা, খুঁজে পাওয়া গেছে ক্রাইটেরিয়াটা। এতক্ষণ পর্যন্ত প্রচুর কনফিউশন চলছিল যে কি সেই ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া বা কি সেই ফিলোসফিক্যাল ক্রাইটেরিয়া যেটা কিনা বলবে কোন একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে। তো খুঁজে পাওয়া গেছে সেই ম্যাথমেটিক্যাল বা ফিলোসফিক্যাল ক্রাইটেরিয়াকে। ফিলোসফিক্যাল ক্রাইটেরিয়া কি? যে প্রসেসে সমগ্র ইউনিভার্সের এনট্রপির পরিবর্তন ধনাত্মক হবে, মানে ইউনিভার্সের এনট্রপির পরিবর্তন বাড়বে, সেটাই হচ্ছে ইউনিভার্সের এনট্রপি বাড়বে, অর্থাৎ ইউনিভার্সের এনট্রপির পরিবর্তন ধনাত্মক হবে, গ্রেটার দ্যান 0 হবে। ফিলোসফিক্যালি এটাই হচ্ছে ক্রাইটেরিয়া স্পন্টেনিয়াটির, অর্থাৎ সেই প্রসেসই স্পন্টেনিয়াস হবে, সেই প্রসেসই স্বতঃস্ফূর্তভাবে হবে যে প্রসেসে ইউনিভার্সের এনট্রপি বাড়ছে। এটাই সেকেন্ড ল এর স্টেটমেন্ট। যে সেকেন্ড লতে এই স্টেটমেন্টটাই বলছে যে ইউনিভার্সের এনট্রপি ক্রমবর্ধমান, মলিকুলগুলোর বিশৃঙ্খলতার মান ক্রমবর্ধমান, ইউনিভার্স ধীরে 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 ক্রমবর্ধমান এনট্রপির দিকে এগোচ্ছে। এক সময় এনট্রপি বা বিশৃঙ্খলতার পরিমাণ সর্বোচ্চ হয়ে যাবে। ইউনিভার্স ধীরে 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 সর্বোচ্চ বিশৃঙ্খলতার দিকে, অর্থাৎ হাইয়েস্ট এনট্রপির দিকে এগোচ্ছে, এবং এক সময় গিয়ে ইউনিভার্সের এনট্রপি সর্বোচ্চ হয়ে যাবে, অর্থাৎ ইউনিভার্সের বিশৃঙ্খলতা সর্বোচ্চ হয়ে যাবে যখন ইউনিভার্স সব থেকে বেশি স্টেবল হবে তখন। এটাই থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। কি বললেন? ইউনিভার্স যখন বিশৃঙ্খল তখন সব থেকে বেশি স্টেবল। হ্যাঁ, এটাই থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল, এটাই ন্যাচারাল ল। বিশৃঙ্খলতাই স্টেবিলিটি। শৃঙ্খলতা আমরা কেন করি তাহলে? সেটা শৃঙ্খল ভাবে হওয়ার চেষ্টা কেন করি, শৃঙ্খল ভাবে ফোকাস ভাবে কাজ কেন করার চেষ্টা করি? নিশ্চয়ই তার কারণ আছে, এমনি এমনি করি না। কিন্তু সেটা এখন আমাদের চ্যাপ্টারের কনটেক্সটের বাইরে। আমি চাই তোমরা নিজেদের মতন করে আনসার খোঁজার চেষ্টা করো, একটু হলেও কিউরিওসিটি থাক, পরে কখনো অন্য কোনো ভিডিওতে সেটা এক্সপ্লেন করব সেই ফিলোসফির দিকটা, যে যদি বিশৃঙ্খলতাই স্টেবিলিটির ক্রাইটেরিয়া হয়, বিশৃঙ্খলতা মানে বিশৃঙ্খল হয়ে থাকলে সেটাই নাকি সব থেকে বেশি স্টেবল, তাহলে আমরা এত স্টেবল, আমরা এত শৃঙ্খল ভাবে কাজ কেন করি, আমরা এত শৃঙ্খলতার কথা কেন বলি, আমরা এত ফোকাস, শৃঙ্খল, কনসেন্ট্রেশন, এই সমস্ত ব্যাপার ভাবে অর্গানাইজড ভাবে কাজ করতে হবে, এই সব কথা কেন বলি? অর্গানাইজড ভাবে কাজ করা, শৃঙ্খলতার কথা বলা, এইগুলো কেন বলি? যদি বিশৃঙ্খলতায় স্টেবিলিটি দেয়, যদি বিশৃঙ্খলতায় স্থায়িত্ব দেয়, তাহলে স্থায়িত্ব পাওয়ার জন্য আমরা কেন বিশৃঙ্খল হয়ে থাকি না? আমরা কেন শৃঙ্খলাবদ্ধ ভাবে কাজ করি, ফোকাস থাকি, অর্গানাইজড হইতে কাজ করার চেষ্টা করি? কেন এই ব্যাপারটা হয়? এটার পিছনে অন্য একটা ফিলোসফি আছে, নিশ্চয়ই এর কারণ আছে, এর পিছনে সায়েন্টিফিক কারণ আছে। কিন্তু এইটা আপাতত আজকের ক্লাসের রেসপেক্টে এইটুকুতে আমি লিমিটেড রাখছি ডিসকাশনটাকে, যে বিশৃঙ্খলতাই স্টেবিলিটির পরিমাপক। ইউনিভার্স আস্তে আস্তে স্টেবিলিটির দিকে এগোচ্ছে, মানে ইউনিভার্স আস্তে আস্তে বিশৃঙ্খলতার দিকে এগোচ্ছে। যত আণবিক বিশৃঙ্খলতা হবে তত ইউনিভার্স এনট্রপি সর্বোচ্চ জায়গায় পৌঁছবে এবং ইউনিভার্স স্টেবিলিটি পাবে। এটাই থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল স্টেটমেন্ট। বইতে ল স্টেটমেন্টটা দেওয়া আছে, সেখান থেকে ল স্টেটমেন্টটা মুখস্থ করে নেবে, কারণ ল স্টেটমেন্ট লিখতে দিতেই পারে। আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে ল স্টেটমেন্টের মানেটা কি। সুতরাং এখান থেকে আমরা দেখতে পেলাম যে রিভার্সেবল যদি প্রসেস হতো তাহলে ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0, এটাই ক্রাইটেরিয়া হতো। কিন্তু ন্যাচারাল প্রসেস গুলো যেগুলো কিনা স্পন্টেনিয়াস, সেগুলো কেউ রিভার্সেবল নয়। আই রিপিট, ন্যাচারাল প্রসেস গুলো যেগুলো কিনা স্পন্টেনিয়াস
সেগুলো কেউ রিভার্সেবল নয়, ইররিভার্সেবল। তাই ইররিভার্সেবল প্রসেসের জন্য, স্পন্টেনিয়াস প্রসেসের জন্য, ন্যাচারাল প্রসেসের জন্য ক্রাইটেরিয়াটা ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0 হলে হবে না, ডেল্টা এস গ্রেটার দ্যান 0 হতে হবে। ডেল্টা এস যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলেই কিন্তু সেই প্রসেস স্পন্টেনিয়াস হবে। অর্থাৎ ডেল্টা এস টোটাল ইউনিভার্সের ডেল্টা এস, এখানে সিস্টেম সারাউন্ডিংস মিলিয়ে টোটালটার কথা বলা হচ্ছে। টোটাল ডেল্টা এস যদি পজিটিভ হয় প্রসেস স্পন্টেনিয়াস হবে, টোটাল ডেল্টা এস যদি নেগেটিভ হয় প্রসেস ফরওয়ার্ড ডাইরেকশনে স্পন্টেনিয়াস হবে না, নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, কিন্তু ব্যাকওয়ার্ডে সেই প্রসেস স্পন্টেনিয়াস হয়ে যাবে। আর যদি ডেল্টা এস 0 হয়, ডেল্টা এস যদি টোটালটা 0 হয় প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকবে, যেরকমটা রিভার্সিবলের ক্ষেত্রে আমরা দেখলাম যে টোটাল ডেল্টা এস যদি 0 হয়ে যায় প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকবে, যেটা রিভার্সিবল প্রসেসের জন্য হয়। কিন্তু ন্যাচারাল প্রসেসগুলো যেগুলো কিনা স্পন্টেনিয়াস প্রসেস সেগুলো সবাই ইররিভার্সিবল, এবং তাদের জন্য ডেল্টা এস টোটালটাকে, ইউনিভার্স ডেল্টা এস টোটালটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। সিস্টেম সারাউন্ডিংস এর টোটাল ডেল্টা এস কে, টোটাল এনট্রপির পরিবর্তনকে গ্রেটার দ্যান 0 হতে হবে। অর্থাৎ যদি লেস দ্যান 0 হয়ে যায় প্রসেস সেখানে নন স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে। সো এখন আমরা দেখব কত রকমের এরকম এনট্রপির ক্লাসিফিকেশন হতে পারে। প্রথমটা হচ্ছে এনট্রপি অফ ফিউশন। এনট্রপি অফ ফিউশন বলতে বোঝানো হচ্ছে ডেল্টা এস নট দেওয়া আছে মানে স্ট্যান্ডার্ড এনথালপির কথা বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড এনট্রপির কথা বলা হচ্ছে। ডেল্টা এইচ ফিউশন নট মানে স্ট্যান্ডার্ড এনথালপি, ডেল্টা এস ফিউশন নট মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে এনট্রপি চেঞ্জের কথা বলা হচ্ছে। সো আমরা জানি ডেল্টা এস ইজ ইকুয়াল টু, এমনিতে আমরা জানি কিউ বাই টি, কিন্তু ফিউশনের জন্য কিউ কোনটা? ফিউশনের জন্য কিউ হচ্ছে ডেল্টা এইচ ফিউশন, অর্থাৎ যেটা হচ্ছে তোমার যতটা এনার্জি গ্রহণ হচ্ছে, লিন তাপটার কথা এখানে বলা হচ্ছে, রাইট? তো সলিড জল থেকে লিকুইড জল তৈরি হতে, সলিড ওয়াটার থেকে, সলিড ওয়াটার মানে বরফ, আইস থেকে, আইস থেকে লিকুইড ওয়াটার তৈরি হওয়ার জন্য যতটা লিন তাপের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা এইচ ফিউশন, ডেল্টা এইচ নট ফিউশন। সেই ডেল্টা এইচ নট ফিউশনটাই হচ্ছে গৃহীত তাপ ডিভাইডেড বাই মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট। সেটাই যদি আমরা পুট করি তাহলে আমরা এনট্রপি চেঞ্জটা পাবো ফিউশনের জন্য কতটা, কারণ ফিউশনের এনট্রপি চেঞ্জ ইজ ইকুয়াল টু গৃহীত তাপ, যেটা কিনা লিন তাপ, গৃহীত তাপ ডিভাইডেড বাই টেম্পারেচার। তো গৃহীত তাপটা কোনটা? লিন তাপ, যেটা অর্থাৎ আইস থেকে ওয়াটার হওয়ার জন্য যে লিন তাপ, যে ল্যাটেন্ট হিট, সেটাই হচ্ছে ডেল্টা এইচ ফিউশন। তো ডেল্টা এইচ ফিউশন ডিভাইডেড বাই ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, সেটাই হচ্ছে পুট করলে আমরা ডেল্টা এস ফিউশনটা পাবো। একই রকম ভাবে লিকুইড থেকে গ্যাস যদি কনসিডার করে, লিকুইড অবস্থা থেকে তরল থেকে বাষ্প হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, তখন ডেল্টা এইচ ভেপারাইজেশনটাই হচ্ছে গৃহীত তাপ, ডেল্টা এইচ ভেপারাইজেশনটাই হচ্ছে বাষ্পীভবনের জন্য লিন তাপ, ল্যাটেন্ট হিট। তো ডেল্টা এইচ ভেপারাইজেশনটাই হচ্ছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ যেটা গৃহীত হচ্ছে, ডিভাইডেড বাই যদি আমরা বয়লিং পয়েন্ট করে দিই তাহলে আমরা ডেল্টা এস ভেপারাইজেশন পাবো। অর্থাৎ ভেপারাইজেশনের জন্য এনট্রপি কতটা সেটা পাবো, কারণ আমরা ডেল্টা এস মানেটা কি দেখলাম, ডেল্টা এস এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেখলাম, গৃহীত বা বর্জিত তাপ ডিভাইডেড বাই টি, অর্থাৎ কিউ ডিভাইডেড বাই টি। সো কিউটা কোনটা? কিউটা হচ্ছে ল্যাটেন্ট হিট যেটা গৃহীত হচ্ছে, রাইট? সো দ্যাট ইজ ডেল্টা এইচ ডিভাইডেড বাই টি, বা ডেল্টা এইচ ভেপারাইজেশন ডিভাইডেড বাই টি করলে ডেল্টা এস ভেপারাইজেশন, ডেল্টা এইচ ফিউশন ডিভাইডেড বাই টি করলে ডেল্টা এস ফিউশন। একইভাবে সাবলিমেশনের জন্য আমরা বলতে পারি যে সাবলিমেশনের জন্য যতটা তাপ গৃহীত হলো ডিভাইডেড বাই সাবলিমেশন টেম্পারেচারটা করলে আমরা ডেল্টা এস ফর সাবলিমেশনটাও পাবো। সো ডিফারেন্ট এনট্রপি গুলোকে আমরা বলতে পারি। ইন জেনারেল আমরা কি বলছি? এনট্রপি ইজ ইকুয়াল টু গৃহীত তাপ ডিভাইডেড বাই টেম্পারেচারটা। চলে আসছে এবার আমরা এনট্রপি চেঞ্জ ইন আইসোথার্মাল এক্সপ্যানশন। আইসোথার্মাল যখন কোন একটা এক্সপ্যানশন হয় তখন কৃতকার্য কত হয় এটা আমরা আগেই ক্যালকুলেট করেছিলাম। এখন বলছে আইসোথার্মাল, আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, আইসোথার্মাল মানে সমষ্ণ মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, ডেল্টা টি 0। আর সমষ্ণ প্রক্রিয়াতে আইসোথার্মাল প্রসেসে ডেল্টা টি যদি 0 হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে ইন্টারনাল এনার্জিও কনস্ট্যান্ট, ডেল্টা ইও 0 হবে। এবারে আমরা ফার্স্ট ল থেকে জানি ডেল্টা ই ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, এটা আমরা ফার্স্ট ল থেকেই জানি। আবার আমরা আইসোথার্মাল প্রসেসে ডাব্লিউ কত হয় সেটাও আগেই ক্যালকুলেট করেছি, যেটা আমরা এখন দেখছি আবার যে আইসোথার্মাল প্রসেসে কৃতকার্য কেমন করে হয়, আইসোথার্মাল এবং রিভার্সেবল এক্সপ্যানশন যখন হয়েছিল তখন কৃতকার্য কেমন করে ক্যালকুলেট করেছিলাম। সেই পিস্টনের কথা মনে করো, সেই সিলিন্ডারের কথা মনে করো, একটা সিলিন্ডার ছিল যার উপরে একটা ফ্রিকশনলেস পিস্টন ছিল, সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস ছিল, সিলিন্ডারের বাইরে আবার গ্যাসের একটা প্রেসার ছিল, সিলিন্ডারের উপরে একটা প্রেসার ছিল, পিস্টনটার উপরে একটা প্রেসার ছিল, আবার
পিস্টনের মধ্যে যে গ্যাসটা আছে, সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আছে, তারও একটা প্রেসার ছিল। ওপরের প্রেসারটাকে আমরা এক্সটার্নাল প্রেসার বলেছিলাম, গ্যাসের ভেতরের প্রেসারটাকে আমরা ইন্টারনাল প্রেসার বলেছিলাম। যখন আমরা বলেছিলাম ইকুইলিব্রিয়ামে আছে, তখন এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান সমান আছে, কোনো এক্সপ্যানশন বা কম্প্রেশন হচ্ছে না। কিন্তু যখন আইসোথার্মাল এবং রিভার্সিবল ভাবে অল্প অল্প করে এক্সপ্যানশনটা হচ্ছে, গ্যাসটা অল্প অল্প করে পিস্টনটাকে তুলছে, তখন আমরা ক্যালকুলেট করেছিলাম কেন হচ্ছিল এটা, কারণ ইন্টারনাল প্রেসার একটু হলেও বেশি হয়ে গেছে, তাই সেই এক্সটার্নাল প্রেসারের থাকা এক্সটার্নাল প্রেসারের পরেও পিস্টনটাকে তুলতে পারছি। ইন্টারনাল প্রেসার সামহাও বেশি হয়ে গেছে, কোনো একটা প্রসেস হয়েছে সিলিন্ডারটার মধ্যে, যার জন্য গ্যাসের ইন্টারনাল প্রেসার বেশি হয়েছে এবং সে একটু একটু করে সমস্ত কিন্তু পরবর্তীভাবে পিস্টনটাকে উপরের দিকে তুলছে। এর জন্য প্রত্যেকটা মোমেন্টে যে আয়তনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সমস্ত এবং পরবর্তীভাবে যখনই গ্যাসটা প্রসারণ করার চেষ্টা করছে, সমস্ত পরবর্তীভাবে আইসোথার্মাল রিভার্সিবল ওয়েতে গ্যাসটা যখনই পিস্টনটাকে উপরে তুলে এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করছে, তখন একটু একটু করে ডিভি 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 অ্যামাউন্ট করে আয়তন বাড়ছে। এরকম ভাবে প্রাথমিক আয়তন যদি V1 থেকে থাকে, অন্তিম আয়তন যদি V2 হয়ে থাকে, তাহলে কতটা কৃতকার্য হলো? কৃতকার্য ইজ ইকুয়াল টু হলো প্রেসার ইনটু আয়তন। এটা করলে আমরা কৃতকার্য পেয়েছিলাম। কেমন করে কৃতকার্য পেয়েছিলাম? কৃতকার্য ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আর ফোর্সটা কেমন করে পেয়েছিলাম মনে করে দেখো, এই জায়গাটা মনে করে দেখো, ফোর্স ইজ ইকুয়াল টু ছিল প্রেসার ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে পিস্টন কতটা করে উপরে উঠেছে, পিস্টন ডিএল অ্যামাউন্ট করে করে উপরে উঠেছে, যেখানে পিস্টনের টোটাল লেংথটা পিস্টন থেকে সিলিন্ডারের টোটাল লেংথটা কি এল ধরেছিলাম, পিস্টন থেকে সিলিন্ডারের টোটাল লেংথটা ছিল এল, পিস্টন থেকে সিলিন্ডার অবধি টোটাল গ্যাস যতটা এরিয়া জুড়ে আছে, যতটা ভলিউম জুড়ে আছে, সেই সিলিন্ডারের টোটাল লেংথটা ছিল এল এবং ডিএল অ্যামাউন্ট করে করে পিস্টনটা উপরে উঠছিল, তার জন্য ডিভি অ্যামাউন্ট করে গ্যাসের ভলিউম বাড়ছিল। এটাই ছিল সিচুয়েশনটা। অর্থাৎ সিলিন্ডারের মধ্যে আছে গ্যাস, গ্যাসের উপর আছে পিস্টন, পিস্টনের উপর আছে বহিস্থ চাপ, ভেতর থেকে আছে গ্যাসের অন্তস্থ চাপ, এরা সমান সমান ছিল, তাই পিস্টনে কোনো মুভমেন্ট হয়নি। যখনই আইসোথার্মাল রিভার্সিবল ওয়েতে পিস্টনটার মুভমেন্ট হতে শুরু করলো, গ্যাসটার এক্সপ্যানশন হতে শুরু করলো, তখন পিস্টনটা ডিএল অ্যামাউন্ট করে করে উপরে যেতে লাগলো, তার জন্য গ্যাসের ভলিউমটা প্রসারণের জন্য ডিভি অ্যামাউন্ট করে করে বাড়তে শুরু করলো। এইটা ছিল টোটাল সিচুয়েশনটা। এইটা কখন হলো? যখন ইন্টারনাল প্রেসারটা সামান্য বেশি হয়ে গেছিল এক্সটার্নাল প্রেসারটার থেকে। এক্সটার্নাল ইন্টারনাল সমান সমান ছিল, পিস্টনে মুভমেন্ট হয়নি, সংকোচন প্রসারণ কিছুই হয়নি। যখন ইন্টারনাল সামান্য বেশি হয়ে গেছে, পিস্টন ডিএল করে করে উপরে উঠছে, অর্থাৎ ডিএল ডিসটেন্স করে করে পিস্টনে মুভমেন্ট হচ্ছে এবং তার জন্য ডিভি অ্যামাউন্ট করে করে গ্যাসের প্রসারণ হচ্ছে। V1 থেকে এইভাবে গ্যাসটা V2 অবধি পৌঁছচ্ছে। V1 ভলিউম থেকে গ্যাসটা ডিভি 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 করে বেড়ে বেড়ে V2 অবধি পৌঁছচ্ছে। এই অবস্থায় ফোর্স কি ছিল? ফোর্স ছিল হচ্ছে প্রেসার ইনটু পিস্টনের ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ডিএল। আবার প্রেসার কি ছিল? প্রেসার ছিল হচ্ছে ফোর্স না, সরি, এটা হচ্ছে ভুল হয়ে গেল। ওয়ার্ক ডান কি ছিল? ফোর্স হচ্ছে 1 মিনিট, জাস্ট স্লাইট মিস্টেক হয়েছে। ওয়ার্ক ডান কি ছিল? ওয়ার্ক ডান ডিডব্লিউ ছিল। ডিডব্লিউ ছিল হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যতটা করে ফোর্স অ্যাপ্লাই করছে গ্যাসটা, গ্যাসের তো প্রেসারটা বেড়ে গেছে, ইন্টারনাল প্রেসার একটু হলেও বেড়ে গেছে, তাই গ্যাসটা পিস্টনের উপরে একটু একটু করে ফোর্স অ্যাপ্লাই করছে, যে পিস্টনটাকে ডিএল ডিসটেন্সে উপরে উপরে তুলছে। যেখানে এল বলতে কোনটাকে বুঝেছিলাম? পিস্টন থেকে বাকি যে সিলিন্ডারটা, সেই লেংথটা ছিল এল, সিলিন্ডারের লেংথটা ছিল এল, পিস্টন থেকে সিলিন্ডারের এন্ড পর্যন্ত এই লেংথটা ছিল এল, যার মধ্যে পিস্টনটাকে এখন ডিএল করে করে গ্যাসটা এক্সপ্যান্ড হয়ে উপরে তুলছে, তার জন্য ডিভি করে করে গ্যাসের ভলিউম বাড়ছে এক্সপ্যানশনের জন্য, V1 থেকে V2 তে পৌঁছাচ্ছে ভলিউমটা। এর জন্য গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে। গ্যাস দ্বারা কৃতকার্য মানে মাইনাস সাইন আসবে, সো গ্যাস দ্বারা কৃতকার্য DW ইজ ইকুয়াল টু ছিল মাইনাস F ইনটু DL। মাইনাস সাইনটা এলো কেন? কারণ গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে, গ্যাস নিজের ইন্টারনাল এনার্জিকে খরচা করে পিস্টনকে উপরে তোলার চেষ্টা করছে ডিএল অ্যামাউন্ট করে করে, তাই তো? তাই গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য বলে মাইনাস F ইনটু DL, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ হচ্ছে কৃতকার্য। এবার ফোর্সটা কি ছিল? ফোর্সটা হচ্ছে প্রেসার। ফোর্সের ডেফিনেশন কি? প্রেসার ইনটু এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য সিলিন্ডার। কোন প্রেসার? এখানে হচ্ছে কোন প্রেসারের এগেইনস্টে এই এক্সপেনশনটা হচ্ছে? এক্সটার্নাল প্রেসারের এগেইনস্টে ইন্টারনাল প্রেসার এক্সপ্যান্ড করছে। এক্সটার্নাল একটা প্রেসার আছে, তার এগেইনস্টে কি ইন্টারনাল প্রেসারটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। তো প্রেসার ইনটু এরিয়া অফ ক্রস সেকশন, এটা করলেই ফোর্স পাওয়া যাবে, তাই তো? কারণ প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাই ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। এটা যদি পুট করে দিতাম তাহলে DW ইজ ইকুয়াল টু ছিল মাইনাস F, F এর জায়গায় লিখবো মাইনাস P ইনটু A ইনটু DL, আর A ইনটু DL টাই হয়ে গেছিল DV। মাইনাস P ইনটু
ফোর্সের জায়গায় লিখছি মাইনাস পি ইন্টু এ ইন্টু ডিএল, যেখানে ডিএল ইন্টু এ এটাই হয়ে গেছিল ডিভি, দ্যাট ইজ মাইনাস পি ইন্টু ডিভি। এবং আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করেছিলাম, ভলিউমটা এইভাবে ভি1 থেকে ভি2 এসেছিল। এই সিচুয়েশনটাই এখানে আসছে যে ডিডব্লিউ এর ইন্টিগ্রেশন করলে তো আমরা ডব্লিউ পেয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন অফ মাইনাস পিডিভি, যেখানে ভলিউম ভি1 থেকে ভি2 তে যাচ্ছে। তো আশা করছি পুরো সিচুয়েশনটা তোমার মনে পড়ে গেছে যে একটা 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 সিলিন্ডার উপরে পিস্টন থেকে সিলিন্ডারের নিচে অবধি হাইট হচ্ছে এল, যে হাইটের মধ্যে সিলিন্ডারের হাইটটা হচ্ছে এল, পিস্টন থেকে নিচে অবধি, যার মধ্যে আছে গ্যাসটার ভলিউম হচ্ছে ভি1, প্রেসার পি ছিল, এক্সটার্নাল প্রেসার পি সেম ছিল, পিস্টনে কোনো মুভমেন্ট হয়নি, গ্যাসটা আইসোথার্মাল এবং রিভার্সিবল ওয়েতে এক্সপ্যান্ড করা শুরু করলো, পিস্টন তার জন্য ডিএল অ্যামাউন্ট উপরে শুরু করলো যেতে, এবং তার জন্য আয়তনটা বাড়তে শুরু করলো ডিভি। তো সেই ডিভিটা কত হলো? ডিভিটা হচ্ছে ক্রস সেকশন অফ দা সিলিন্ডার এ ইনটু পিস্টনের ডিসপ্লেসমেন্ট ডিএল, এ ইনটু ডিএল করলে ডিভি পেলাম। এবারে এই অবস্থায় গ্যাস দ্বারা কৃতকার্য মাইনাস সাইন আসবে, সো ইজুকাল টু ডিডব্লিউ ইজুকাল টু হলো মাইনাস ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। মাইনাস সাইনটা এলো কেন? কারণ গ্যাস দ্বারা কৃতকার্যতে মাইনাস সাইন আসে, ঠিক আছে? তো সিস্টেম দ্বারা কৃতকার্য মাইনাস সাইন আসছে কারণ সিস্টেমের আন্তঃশক্তির ক্ষয় হচ্ছে তাতে। তো ডিডব্লিউ হচ্ছে কৃতকার্য ইজুকাল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিএল হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মাইনাস সাইন আসছে, ফোর্স ইজুকাল টু আবার প্রেসার ইনটু ক্রস সেকশন এরিয়া, সেটা পুট করে দিলাম, পুট করলে এলো ডিডব্লিউ ইজুকাল টু মাইনাস পি ইনটু এ, এটা হলো ফোর্স ইনটু ডিএল। এবারে এ ইনটু ডিএলটাই হচ্ছে এবার ডিভি, কারণ হচ্ছে এ ইনটু ডিএল এরিয়া অফ ক্রস সেকশন ইনটু ডিসপ্লেসমেন্ট কত করে হচ্ছে, সেটাই হচ্ছে ডিভি অ্যামাউন্ট করে গ্যাসের ভলিউমটা বাড়ছে, বাড়তে লোয়ার লিমিট ভি1 থেকে আপার লিমিট ভি2 অবধি পৌঁছচ্ছে, গ্যাসের ভলিউম বাড়তে ভি1 থেকে ভি2 অবধি পৌঁছচ্ছে। তাই ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি1 থেকে ভি2 মাইনাস পিডিভি, ডিডব্লিউ এর ইন্টিগ্রেশন করলেই আসে ডব্লিউ, তাই নেট কৃতকার্য ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ভি1 থেকে ভি2 পিডিভি। এবারে আমরা জানি এমনিতে যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই সেখান থেকে আমরা পুট করছি পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, এটা এখানে পুট করে দিলাম। তাহলে মাইনাস ভি1 থেকে ভি2, পি এর জায়গায় পুট করলাম এনআরটি বাই ভি ডিভি, মাইনাস এনআরটি এটা কনস্ট্যান্ট বেরিয়ে চলে এলো, তাহলে ভি1 থেকে ভি2 ইন্টিগ্রেশন হচ্ছে ডিভি বাই ভি, ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন করলে হয় ln v2 বাই v1, ডিভি বাই ভি লিমিট লোয়ার লিমিট v1 থেকে v2 এর ইন্টিগ্রেশন করলে হয় ln v2 বাই v1, মাইনাস এনআরটি অ্যাজ আ কনস্ট্যান্ট আগেই রয়ে গেছে, এটা হলো w এর ভ্যালু। এবারে এখন আমরা কি বলতে চলেছি? এখন আমরা বলতে চলেছি যে ডেল্টা ই হচ্ছে 0। ফার্স্ট ল থেকে আমরা পাই ডেল্টা ই ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, আইসোথার্মাল প্রসেস মানে ডেল্টা টি 0, ডেল্টা টি 0 টেম্পারেচার কনস্ট্যান্ট মানে ডেল্টা ইও 0, তার মানে 0 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ প্লাস ডব্লিউ, বা দ্যাট মিন্স কিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ডব্লিউ, মাইনাস ডব্লিউ। এখন এনট্রপি চেঞ্জ ডেল্টা এস কি? এনট্রপি চেঞ্জ ডেল্টা এস হচ্ছে কিউ বাই টি, কিউ এর জায়গায় তাহলে কত লিখবো? মাইনাস ডব্লিউ, মাইনাস ডব্লিউটা পুট করছি, ডব্লিউ হচ্ছে মাইনাস এনআরটি ln v2 বাই v1 হোল ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ডেল্টা এস। আমরা জানি ডেল্টা এস এর ডেফিনিশন হচ্ছে এটাই, ডেল্টা এস হচ্ছে কিউ বাই টি। তো ডেল্টা এস যখন কিউ বাই টি, কিউ ইজ ইকুয়াল টু আবার মাইনাস ডব্লিউ, কারণ আইসোথার্মালের জন্য ডেল্টা ই 0 হয়ে গেছে, ডেল্টা টি 0, তাই ডেল্টা ই 0, মানে কিউ প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু 0, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডব্লিউ, কিউ যদি মাইনাস ডব্লিউ হয় তাহলে কিউ বাই টি সেটাই ডেল্টা এস, কিউ এর জায়গায় মাইনাস এনআরটি ln v2 বাই v1 করেছি, বাই টি করেছি, আগে একটা মাইনাস সাইন আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এবং টি টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা এস ইজ ইকুয়াল টু দাঁড়ালো nr ln v2 বাই v1, ডেল্টা এস ইজ ইকুয়াল টু দাঁড়ালো nr ln v2 বাই v1, মাইনাস সাইনটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ বাই টি, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ। এই কিউ এর ভ্যালু যখন পুট করছি, মাইনাসটা তো আগে পুট করেইছি, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা, আবার w এর ভ্যালুতেও ইটসেলফ একটা মাইনাস আছে, রাইট? w এর ভ্যালুতেও ইটসেলফ একটা মাইনাস আছে, তাই এটা হচ্ছে wটা, w এর ভ্যালুতেও মাইনাস আছে, আবার w এর আগেও মাইনাস আছে, সো দুটো মাইনাস পরপর বসেছে, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে প্লাস হয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, আবার কিউ বাই টি আছে, কিউ এর এক্সপ্রেশনও একটা টি ছিল মাইনাস এনআরটি ln v2 বাই v1, ওই টি আর কিউ বাই টি এই টি টি ক্যান্সেল আউট হয়েছে, সো ডেল্টা এস ইজ ইকুয়াল টু হচ্ছে nr ln v2 বাই v1, ln টাকে যদি লগে নিয়ে যাই তাহলে হবে 2.303 nr log of v2 বাই v1,
এটা হচ্ছে আমাদের ডেল্টা এস এর এক্সপ্রেশন দাঁড়াচ্ছে যখন আইসোথার্মাল প্রসেসে কোনো একটা প্রসেস হচ্ছে, আইসোথার্মাল ওয়েতে কোনো একটা প্রসেস হচ্ছে। নেক্সট চলে আসছি আমরা এখন গিভস ফ্রি এনার্জিতে। সো এখনো অবধি আমরা আমাদের একটা প্রবলেম, একটা খিচ রয়ে গেছে, সেই খিচটা কি, সেটা গিভস ফ্রি এনার্জি সলভ করবে। খিচটা কি আগে বোঝার চেষ্টা করি। আমরা বলেছি যে ডেল্টা এস সারাউন্ডিংস প্লাস ডেল্টা এস সিস্টেম সবটা মিলে হবে ডেল্টা এস ইউনিভার্স। আর এই ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দেন যদি 0 হয় তবে গিয়ে সিস্টেম স্পন্টেনিয়াস হবে, সিস্টেম স্পন্টেনিয়াস প্রসেসে পার্টিসিপেট করবে, যে প্রসেসটা কিনা স্পন্টেনিয়াসলি হতে থাকবে। তাই স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়াতে বলেছি ডেল্টা এস ইউনিভার্স বা ডেল্টা এস টোটালটাকে গ্রেটার দেন 0 হতে হবে। এবারে এখানে একটা লজিক্যাল ব্যাপার এটা আসছে, ডেল্টা এস টোটাল মানে সিস্টেম প্লাস সারাউন্ডিংস। এবার সিস্টেমটা আমার হাতে, সিস্টেম নিয়ে আমি কাজ করছি, এই সিস্টেমের কোথায় কি ডেল্টা এস চেঞ্জ হচ্ছে সেটা আমি মেজার করতে পারবো, কিন্তু সিস্টেমের ডেল্টা এস চেঞ্জ হলে সারাউন্ডিংস এর কোথায় কোথায় ডেল্টা এস চেঞ্জ হচ্ছে, কারণ সারাউন্ডিংস মানেটা কি, সিস্টেম বাদ দিয়ে বাকি পুরো ইউনিভার্সটাই সারাউন্ডিংস। তাই আমার ল্যাবরেটরিতে কোনো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে কোনো কিছু চেঞ্জ হলো, সিস্টেমের এনট্রপি চেঞ্জ হলো, তার জন্য বাকি ইউনিভার্সের কোথায় কোথায় এনট্রপি কিভাবে চেঞ্জ হলো সেই টোটাল ইউনিভার্সটাকে তো আমি ক্যালকুলেশনে আনতেই পারবো না, কনসিডারেশনে আনতেই পারবো না, কারণ বাকি ইউনিভার্সটাকে আমি ট্র্যাকই করতে পারবো না। আমি তো শুধু সিস্টেমটুকুর ব্যাপার স্যাপার জানতে পারি, সিস্টেমটা আমার হাতে, সিস্টেমটা আমার ল্যাবরেটরিতে আমি তৈরি করছি, সিস্টেমে কোনো একটা রিয়াকশন করছি, সুতরাং রিয়াকশনস এর ব্যাপার স্যাপার আমি জানতে পারি, কিন্তু ওই রিয়াকশনটা করার জন্য বাকি রেস্ট অফ দ্য সারাউন্ডিংস এ মানে রেস্ট অফ দ্য ইউনিভার্সে কোথায় কি এনট্রপি চেঞ্জ হচ্ছে সেটা কেমন করে আমি বোঝার চেষ্টা করব, বুঝতে পারবো। তাই ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, এটা ডেল্টা এস টোটাল, এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। এর মধ্যে ডেল্টা এস সিস্টেমটা আমার হাতে, কিন্তু ডেল্টা এস সারাউন্ডিংস আমার হাতে নয়, কারণ ডেল্টা এস সারাউন্ডিংস এ কোথায় কি চেঞ্জ হচ্ছে, সারাউন্ডিংস মানে পুরো ইউনিভার্স, সেখানে কোথায় কি এনট্রপি চেঞ্জ হচ্ছে আমার পক্ষে ট্র্যাক রাখা পসিবলই নয়। তাহলে আমি কেমন করে, আবার আমি ফেসে গেলাম, যদিও বা একটা ক্রাইটেরিয়া দিলাম কিন্তু ক্রাইটেরিয়াটাকে আবার মেজার করতে পারছি না। একটা ক্রাইটেরিয়াতে এলাম যে স্পন্টেনিয়াস হতে গেলে প্রসেসকে ডেল্টা এস টোটালটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। টোটাল মানে সিস্টেম এবং সারাউন্ডিংস পুরোটাকে মিলিয়ে টোটাল, তাই সিস্টেম এবং সারাউন্ডিংস এর টোটাল সামেশনটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। সিস্টেমে এনট্রপি না হয় ডেল্টা এস না হয় আমি মেজার করে নিতে পারবো, কিন্তু সারাউন্ডিংস এর এনট্রপি সেটা কেমন করে মেজার করব, সারাউন্ডিংস মানে তো বাকি রেস্ট অফ দ্য ইউনিভার্স, সেটা তো পসিবল নয় মেজার করা। তাহলে একটা ম্যাথমেটিক্যাল কন্ডিশনে আসার পরও মেজার করতে না পারার জন্য কন্ডিশনটাতে একটু প্রবলেম হচ্ছে, তাই এখন আমাকে একটা ওয়ে আউট খুঁজতে হবে। তো ওয়ে আউটটা কেমন করে খুঁজছি, গিভস ফ্রি এনার্জিকে তার আগে ডিফাইন করি। ওয়ে আউটটা আমরা গিভস ফ্রি এনার্জির থ্রু দিয়ে আসার চেষ্টা করব। গিভস ফ্রি এনার্জিকে প্রথমে ডিফাইন করি। গিভস ফ্রি এনার্জি হচ্ছে এনথালপি মাইনাস টি ইনটু এস, টেম্পারেচার ইনটু এনট্রপি। এনথালপি মাইনাস টি ইনটু এস, টেম্পারেচার ইনটু এনট্রপি, যেখানে এনথালপিটা ছিল হচ্ছে ইউ প্লাস পিভি বা ই প্লাস পিভি। ইটা কি বা ইউটা কি, ইটা বা ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি প্লাস পিভিটা হচ্ছে প্রেসার ভলিউম ওয়ার্ক বা চাপ আয়তনিক কার্য, রাইট? যেটাকে আমরা এরকম ভাবে বলেছিলাম যে কোচিং আর ইন্টারনাল মোটিভেশন তার সঙ্গে রিলেটেড করেছিলাম, যেখানে এনথালপিকে বলেছিলাম যে তোমার নিট বা জেই এক্সাম ক্র্যাক করার ক্যাপাবিলিটি সেটা যদি এনথালপি হয় তাহলে তোমার ইন্টারনাল এনার্জিটা হচ্ছে ইন্টারনাল এনার্জি আন্তঃশক্তি ই প্লাস চাপ আয়তনিক কার্য বা পিভিটা হচ্ছে তোমার কোচিং বা মেন্টরিং বা গাইডেন্স, এই সবটা মিলে তোমার হচ্ছে ক্যাপাবিলিটি। এখন গিভস ফ্রি এনার্জি কি বলছে, এই টোটাল ক্যাপাবিলিটি সবটাই এক্সিকিউট হয় না, একটা ছোট্ট পার্ট মাইনাস হয়ে যায়। সেটা কোন পার্টটা, যদি আমরা প্রথমে কোচিং এর রেসপেক্টে বুঝে নেওয়ার চেষ্টা করি। কোচিং এর রেসপেক্টে হচ্ছে ব্যাপারটা এরকম যে তোমার ইন্টারনাল মোটিভেশন, ট্যালেন্ট, ইন্টেলিজেন্স তার সঙ্গে যদি জুড়ে যায় তোমার প্রপার কোচিং গাইডেন্স, তাহলে তৈরি হবে টোটাল ক্যাপাবিলিটি, যেটা তোমাকে এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করাবে তোমাকে দিয়ে। আর এই টোটাল ক্যাপাবিলিটি থেকে একটা জিনিস মাইনাস হয়ে যাবে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। প্রচুর ডিস্ট্রাকশনস আছে, সেটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি। আবার বলছি, তোমার ইন্টেলিজেন্স, তোমার ট্যালেন্ট, তোমার মেহনত, তোমার হার্ডওয়ার্ক সমস্ত কিছু হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি, তার সঙ্গে প্রেসার ভলিউম ওয়ার্ক সেটা হচ্ছে কোচিং বা গাইডেন্স, এই দুটো জুড়ে গেলে টোটাল ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে এনথালপি। এনথালপি থেকে একটা পার্ট মাইনাস হয়ে যাবে, তবে কি অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি পাওয়া যাবে। সেই মাইনাস পার্টটা হচ্ছে ডিস্ট্রাকশনস আমাদের জন্য, মলিকুলদের জন্য সেটাই হচ্ছে এনট্রপি। মলিকুলদের জন্য সেটাই হচ্ছে এনট্রপি, অর্থাৎ টোটাল ক্যাপাবিলিটি অফ ওয়ার্ক ডান, ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার ভলিউম ওয়ার্ক, এই দুটো সামেশন হচ্ছে টোটাল ক্যাপাবিলিটি অফ ওয়ার্ক ডান, যেটা হচ্ছে এনথালপি।
সেখান থেকে এনট্রপি ফ্যাক্টরটা মাইনাস হয়ে গেলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে গিভস ফ্রি এনার্জি, যেটা কিনা অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি অফ ওয়ার্ক ডান বাই আ সিস্টেম। ঠিক যেরকম আমরা কোচিং এর রেসপেক্টে ব্যাপারটাকে বুঝলাম বা নিট যেই ক্র্যাক করার রেসপেক্টে ব্যাপারটাকে বুঝলাম, যে নিট যেই ক্র্যাক করার টোটাল ক্যাপাবিলিটি হচ্ছে ইন্টেলিজেন্স প্লাস গাইডেন্স মাইনাস ডিস্ট্রাকশন, এইটা হচ্ছে নেট ক্যাপাবিলিটি। ইন্টেলিজেন্স বা মেহনত বা ট্যালেন্ট যেটা ইন্টারনাল এনার্জি, প্লাস কোচিং বা মেন্টরিং বা গাইডেন্স যেটা প্রেসার ভলিউম ওয়ার্ক পিভি, মাইনাস ডিস্ট্রাকশন যেটা এনট্রপি ফ্যাক্টর। এই পুরোটা হচ্ছে নেট ক্যাপাবিলিটি। তো নেট ক্যাপাবিলিটি ফ্রি এনার্জি গিভস ফ্রি এনার্জি, এটা দিয়ে নেট ক্যাপাবিলিটিকে মিন করা হচ্ছে একটা সিস্টেম নেট কতটা কাজ করতে পারে, নেট ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কতটা হতে পারে, সেই ক্যাপাবিলিটিকে মিন করা হচ্ছে গিভস ফ্রি এনার্জির থ্রু দিয়ে, যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস পিভি, এটা হচ্ছে এনথালপি মাইনাস এনট্রপি ফ্যাক্টর টেম্পারেচার ইনটু এনট্রপি। এবারে বোথ সাইডে আমরা ডেল্টা নিচ্ছি, সিস্টেমের রেসপেক্টে পুরোটা করছি, তাই ডেল্টা জি সিস্টেম ইজ ইকুয়াল টু হবে ডেল্টা এইচ সিস্টেম, এই যে জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, এখান থেকে আসছে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ সিস্টেম মাইনাস ডেল্টা টিএস সিস্টেম। ডেল্টা টিএস টাকে লিখতে পারি টি ডেল্টা এস এন্ড এস ডেল্টা টি মাইনাস ডেল্টা টিএস টাকে লিখছি টি ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস মাইনাস এস ডেল্টা টি। এই অবস্থায় যদি কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে ডেল্টা টি জিরো, তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, এই টার্মটা ভ্যানিশ হয়ে গেলে আলটিমেটলি দাঁড়াবে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, অর্থাৎ গিভস ফ্রি এনার্জির চেঞ্জ ডেল্টা জি ইজ ইকুয়াল টু হচ্ছে এনথালপি চেঞ্জ মাইনাস টেম্পারেচার ইনটু এনট্রপি চেঞ্জ। এই পুরোটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ ফর আ সিস্টেম। সো গিভস ফ্রি এনার্জিকে আমরা ডিফাইন করলাম এইচ মাইনাস টিএস করে, এইচটা হচ্ছে যেখানে ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার ভলিউম ওয়ার্ক ডান, তাহলে গিভস ফ্রি এনার্জি দাঁড়াচ্ছে ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার ভলিউম ওয়ার্ক ডান মাইনাস এনট্রপি ফ্যাক্টর, ডেল্টা সাইন নিলাম বোথ সাইডে, তাহলে এটা হয়ে গেল ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস ডেল্টা টিএস, ডেল্টা টিটা কনস্ট্যান্ট তাই এটা হয়ে গেল ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, কারণ এস ডেল্টা টি পার্টটা উড়ে গেল কারণ ডেল্টা টি কনস্ট্যান্ট, ডেল্টা টি হচ্ছে জিরো কনস্ট্যান্ট টেম্পারেচার তাই ডেল্টা টি জিরো, তাই এস ডেল্টা টি পার্টটা উড়ে গেল, শুধু টি ডেল্টা এস পার্টটা রয়ে গেল। এটা গিভস ফ্রি এনার্জিকে আমরা ডিফাইন করলাম এবং তার চেঞ্জটা কেমন করে হয় সেটা মেজার করলাম। এবারে আমরা অ্যাজিউম করছি একটা সিস্টেম আছে, একটা ক্লোজ সিস্টেম আছে ধরলাম, এই ক্লোজ সিস্টেমটার মধ্যে একটা ক্লোজ সিস্টেম আছে আমরা অ্যাজিউম করছি, এই ক্লোজ সিস্টেমের মধ্যে গ্যাস আছে, গ্যাসিয়াস ক্লোজ সিস্টেম আছে, এই সিস্টেম আমি ধরলাম কিউ অ্যামাউন্টের তাপ, কিউ অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করলো, সিস্টেম যদি কিউ অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করে সেটাকে কিউ সিস্টেম বলবো, এবং তার মানে সারাউন্ডিংস কিউ অ্যামাউন্টের হিট এমিট করেছে, মানে সারাউন্ডিংস থেকে কিউ অ্যামাউন্টের হিট চলে গেছে সেটাকে মাইনাস কিউ সারাউন্ডিংস বলবো। সারাউন্ডিংস কিউ অ্যামাউন্টের হিট বর্জন করেছে তবেই গিয়ে সিস্টেম কিউ অ্যামাউন্টের হিট গ্রহণ করতে পেরেছে, সারাউন্ডিংস যতটা হিট বর্জন করেছে সিস্টেম অতটাই হিট গ্রহণ করতে পেরেছে। এবারে আমরা চলে আসছি এনট্রপির ক্রাইটেরিয়াতে। আমাদের ক্রাইটেরিয়া স্পন্টেনিটির কি, ডেল্টা এস টোটালটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে, এই টোটালটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে, এটা আমাদের ক্রাইটেরিয়া। এবার ডেল্টা এস সিস্টেমটাকেই আমরা বলতে পারি ডেল্টা এইচ সিস্টেম, কারণ আমরা জানি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ, এটা আমরা ফার্স্ট ল এর সময় পড়েছিলাম, কনস্ট্যান্ট প্রেসারে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ, মানে গৃহীত তাপ বা বর্জিত তাপ সেটা ডেল্টা এইচ এর সঙ্গে সমান হবে, গৃহীত তাপ বা বর্জিত তাপ সেটা ডেল্টা এইচ এর সঙ্গে সমান হবে। তাহলে কিউ সিস্টেম যেটা যতটা তাপ গ্রহণ করেছে, সিস্টেম কি করেছে, সিস্টেম তো তাপ গ্রহণ করেছে তাই না, সরি এটা তো সিস্টেম তাপ গ্রহণ করেছে, আর এটা তো সারাউন্ডিংস তাপ বর্জন করেছে, রাইট, এটা হচ্ছে সারাউন্ডিংস বা পরিবেশ, এটা হচ্ছে সিস্টেম তাপ গ্রহণ করেছে, তাহলে কিউ সিস্টেমটাকে বলতে পারি কিউ সিস্টেম মানে হচ্ছে ডেল্টা এইচ সিস্টেম, কারণ কনস্ট্যান্ট প্রেসারে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ, এটা আমরা আগেই প্রুফ করেছিলাম ফার্স্ট ল পড়ার সময়। তাহলে মাইনাস কিউ সারাউন্ডিংস কেও বলতে পারি মাইনাস কিউ সারাউন্ডিংস তো হিট বর্জন করেছে, কিউ অ্যামাউন্টের হিটই বর্জন করেছে, তাহলে আমরা বলতে পারি কিউপি সারাউন্ডিংস ইজ ইকুয়াল টু মাইনাস কিউপি সিস্টেম, মানে সারাউন্ডিংস এর রেসপেক্টে দেখলে সারাউন্ডিংস যতটা তাপ বর্জন করলো সেটাই তো গৃহীত তাপ, অর্থাৎ যদি কিউ প্লাস কিউ সিস্টেম মানেই মাইনাস কিউ সারাউন্ডিংস হয় তাহলে কিউ সারাউন্ডিংস মানেই হবে মাইনাস কিউ সিস্টেম, কিউ সারাউন্ডিংস মানেই হবে মাইনাস কিউ সিস্টেম। কেন, কারণ হচ্ছে যদি এরকম হয় যে কিউ অ্যামাউন্টের হিট
সিস্টেম গ্রহণ করছে, কিউ অ্যামাউন্টের হিট সিস্টেম যদি গ্রহণ করে তার মানে সারাউন্ডিংস কিউ অ্যামাউন্টের হিট বর্জন করেছে, বা সিস্টেম যদি কিউ অ্যামাউন্টের হিট বর্জন করে তার মানে সারাউন্ডিংস কিউ অ্যামাউন্টের হিট গ্রহণ করেছে। অর্থাৎ সিস্টেমের কিউ আর সারাউন্ডিংস এর কিউ অবভিয়াসলি অপোজিট সাইনে যাবে, যেরকমটা আমরা লিখেছি কিউ সারাউন্ডিংস হবে মাইনাস কিউ সিস্টেম বা মাইনাস কিউ সারাউন্ডিংস হবে প্লাস কিউ সিস্টেম। তাই কিউ সিস্টেম মানেই মাইনাস কিউ সারাউন্ডিংস বা কিউ সারাউন্ডিংস মানেই মাইনাস কিউ সিস্টেম, কারণ যতটা তাপ বর্জিত হয়েছে সারাউন্ডিংস দিয়ে অতটাই তাপ গৃহীত হয়েছে সিস্টেমে, বা উল্টো ভাবে বলতে গেলে সিস্টেম যতটা তাপ যদি বর্জন করে অতটাই তাপ সারাউন্ডিংস গ্রহণ করবে। অর্থাৎ সারাউন্ডিংস এর পার্টটাকে আমরা সিস্টেমের পার্টে নিয়ে আসার চেষ্টা করছি। তাই কিউপি সারাউন্ডিংস, কারণ এই পার্টটাতে আমার কনফিউশন আছে, সারাউন্ডিংস এর এনট্রপি চেঞ্জ আমি মেজার করতে পারবো না, কারণ এনট্রপি সিস্টেমে চেঞ্জ হওয়ার জন্য সারাউন্ডিংস এ কোথায় কোথায় কিভাবে এনট্রপি চেঞ্জ হচ্ছে আমার পক্ষে ট্র্যাক করাই পসিবল নয় বিশাল ইউনিভার্সের মধ্যে। তো এই অবস্থায় এই সারাউন্ডিংস এর পার্টটাকে সিস্টেমের পার্টে কনভার্ট করার চেষ্টা করছি। তার জন্য আমরা জানি ডেল্টা এস ইউজুয়ালি কি, ডেল্টা এস হচ্ছে কিউ বাই টি, কিউ বাই টি। তার মানে ডেল্টা এস সারাউন্ডিংস কি হবে, কিউ সারাউন্ডিংস বাই টি। ডেল্টা এস মানে হচ্ছে কিউ বাই টি, তাহলে ডেল্টা এস সারাউন্ডিংস হবে কিউ সারাউন্ডিংস বাই টি। ওই কিউ সারাউন্ডিংস বাই টি টাকেই আমি সিস্টেমের টার্মসে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ সিস্টেমের সবকিছু মেজারেবল কিন্তু সারাউন্ডিংস এর কিউ মেজারেবল নয়, সিস্টেমের কিউ মেজারেবল। তাই সারাউন্ডিংস এর কিউটাকে সিস্টেমের টার্মে আনার চেষ্টা করছি মাইনাস সাইন জুড়ে, কারণ সিস্টেম আর সারাউন্ডিংস মাইনাস সাইন আর প্লাস সাইনে রিলেটেড। যে সিস্টেম কতটা তাপ গ্রহণ করেছে সেটা জানতে পারবো, সেটা জানতে পারলেই সারাউন্ডিংস কতটা তাপ বর্জন করেছে সেটা জানতে পেরে যাব। তার জন্য সারাউন্ডিংস এ বাকি ইউনিভার্সে ঘুরে বেড়াতে হবে না, ট্র্যাক করতে হবে না। সারাউন্ডিংস নেট কতটা তাপ বর্জন করছে সেটা জানার জন্য সারাউন্ডিংস এ না গেলেও চলবে, সিস্টেম কতটা গ্রহণ করছে সেটা যদি মেজার করে নিতে পারি তাহলে সিস্টেমের টার্মসেই সারাউন্ডিংস কতটা বর্জন করেছে সেটাও মেজার করে নিতে পারবো, বা উল্টোটাও সত্যি। অর্থাৎ সারাউন্ডিংস কতটা তাপ গ্রহণ করছে ওটা মেজার করার জন্য সারাউন্ডিংস এ দৌড়ে বেড়াতে হবে না, ইউনিভার্সে দৌড়ে বেড়াতে হবে না, ইউনিভার্সকে ট্র্যাক করতে হবে না। তার জন্য সিস্টেম কতটা বর্জন করেছে জেনে তাহলেই জেনে যাব সারাউন্ডিংস কতটা গ্রহণ করেছে। এইভাবে আমরা সারাউন্ডিংস এর টার্মটাকে, যেটা কিনা ডেল্টা এর সারাউন্ডিংস, যেটা কিনা মেজার করতে পারছি না বলে একটা প্রবলেম তৈরি হয়েছে, সেটাকে সিস্টেমের টার্মে আনার চেষ্টা করছি। তাই এখন লিখলাম কিউ সারাউন্ডিংস ইজ ইকুয়াল টু মাইনাস কিউ সিস্টেম, আর মাইনাস কিউ সিস্টেম মানেই হবে মাইনাস ডেল্টা এইচ সিস্টেম, কারণ কিউ সিস্টেম মানে ডেল্টা এইচ সিস্টেম। তাহলে এখন আমরা সারাউন্ডিংস টার্মটাকে সিস্টেমের টার্মসে আনতে পারলাম এইভাবে, এই কনসিডারেশনের থ্রু দিয়ে। তাহলে ডেল্টা এর সারাউন্ডিংস কি লিখবো, কিউ সারাউন্ডিংস বাই টি, দ্যাট ইজ মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই টি, জাস্ট ভ্যালুটা পুট করলাম। তাহলে সারাউন্ডিংস এর এনট্রপি যেটা মেজার নিয়ে আমার ডাউট ছিল সেটাকে আমি সিস্টেমের টার্মসে নিয়ে চলে এলাম। তাহলে এখন টোটাল ডেল্টা এস কত হবে, টোটাল ডেল্টা এস হবে হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, সারাউন্ডিংস এর জায়গায় আমি মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই টিটা পুট করেছি। তাহলে টোটাল ডেল্টা এসে দেখো আর সারাউন্ডিংস এর প্যারামিটার নেই, কারণ সারাউন্ডিংসটা মেজার করা নিয়ে আমার মনে ডাউট ছিল যে সারাউন্ডিংস কেমন করে মেজার করব, সিস্টেমের এনট্রপি চেঞ্জের জন্য বাকি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কোথায় কেমন এনট্রপি চেঞ্জ হচ্ছে সেটা কেমন করে মেজার করব। তো এখানে ডাউট ছিল, যে ডাউটটাকে আমরা কভার করলাম কিভাবে, টোটাল সারাউন্ডিংস এর পার্টটাকে সিস্টেমের টার্মসে এক্সপ্রেস করে, যে সারাউন্ডিংস কতটা তাপ বর্জন করেছে জানি না কিন্তু সিস্টেম কতটা গ্রহণ করেছে জানি, সারাউন্ডিংস কতটা তাপ গ্রহণ করছে জানি না কিন্তু সিস্টেম কতটা বর্জন করছে জানি। এরা ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। তাই জাস্ট সাইনের ব্যাপারটাকে অপোজিট করে দিয়ে আমরা কিউ সারাউন্ডিংস মানেই মাইনাস কিউ সিস্টেম বললাম, এবং তার মানে মাইনাস ডেল্টা এইচ, কারণ কিউপি মানেই আবার ডেল্টা এইচ। তো সেখান থেকে আমরা সারাউন্ডিংসটা পেলাম, ডেল্টা এস সারাউন্ডিংস হচ্ছে কিউপি বাই কিউ, ডেল্টা এস সারাউন্ডিং পেলাম হচ্ছে কিউ সারাউন্ডিং বাই টি, দ্যাট ইজ মাইনাস ডেল্টা এইচ বাই টি, এবং সেখান থেকে ডেল্টা এস টোটাল পেলাম ডেল্টা এস সিস্টেম প্লাস মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই টেম্পারেচার। অর্থাৎ পুরোটা পেয়ে গেলাম, বোথ সাইড এবার টি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এলো টি ডেল্টা এস টোটাল, টি দিয়ে মাল্টিপ্লাই করলাম, টি ডেল্টা এস টোটাল ইকুয়াল টু টি ডেল্টা এস সিস্টেম মাইনাস ডেল্টা এইচ সিস্টেম। তাহলে এলো মাইনাস টি ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেম, আর ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেমটাই তো ডেল্টা জি। তাই এখানে পুট করলাম ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস টি ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেম। তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা কেমন এলো, ফাইনাল ইকুয়েশনটা, এই তিনটি ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। আমরা জাস্ট এখানে টি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করছি, সিম্পলিফিকেশন করছি, নরমাল অ্যালজেব্রা হয়েছে, সিম্পলিফিকেশন করছি, টি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করেছি, তার আগে এখানে লসাগু করে নিয়েছি,
টি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করেছি, তাহলে টি ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে টি ডেল্টা এস সিস্টেম মাইনাস ডেল্টা এইচ সারাউন্ডিংস, সরি ডেল্টা এইচ সিস্টেম, বোথ সাইডে মাইনাস সাইন নিয়েছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে টি ডেল্টা এস টোটাল, তার আগে বসালাম মাইনাস টি ডেল্টা এস টোটাল, তাহলে এখানে টি ডেল্টা এস সিস্টেম ছিল তার আগে মাইনাস হলো, আর মাইনাস ডেল্টা এইচ সিস্টেম ছিল তার আগে প্লাস হয়ে গেল, তাই ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেম, আবার ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটাই তো ডেল্টা জি, তার মানে ডেল্টা জি ইজ ইকুয়াল টু দাঁড়ালো মাইনাস টি ডেল্টা এস, অর্থাৎ আমার কাছে নেট ইকুয়েশনটা কেমন দাঁড়ালো, নেট ইকুয়েশনটা দাঁড়ালো ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস টি ডেল্টা এস টোটাল is equal to delta H system minus T delta S system, অর্থাৎ টোটাল সারাউন্ডিংস এর পার্টটাকে আমরা সিস্টেমের রেসপেক্টে নিয়ে এলাম বাই ইন্ট্রোডিউসিং আ ফ্যাক্টর ফ্রি এনার্জি চেঞ্জ ডেল্টা জি সিস্টেম। ডেল্টা জি সিস্টেমটাই এবার ডিসাইড করবে কোন একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে, কারণ এখানে সারাউন্ডিংস এর আর কোনো রোল নেই, সবটাই সিস্টেম ডিপেন্ডেন্ট রোল। তাই এখন কেস 1 হচ্ছে কি রকম, যে কেস 1 হচ্ছে যদি এখন এই মারামারিটা দেখো, ভালো করে দেখার চেষ্টা করো, এনট্রপি এনথালপি দুজনেই আছে, ঠিক আছে, মারামারিটা কেমন ভাবে হবে, যদি ডেল্টা এইচ এর কখন সিস্টেম স্পন্টেনিয়াস হবে, সিস্টেম কখন স্পন্টেনিয়াস হবে সেটা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা জানতে পারলাম এটা হচ্ছে ডেল্টা জি এর জায়গায় হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস বসালাম, সবটাই সিস্টেমের রেসপেক্টে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এটাই ডেল্টা জি, আবার ডেল্টা জি মানেই হচ্ছে মাইনাস টি ডেল্টা এস টোটাল। এবারে প্রথমে এটা বোঝার চেষ্টা করি ডেল্টা এস টোটালটাকে পজিটিভ হতে হতো, ডেল্টা এস টোটাল পজিটিভ তবে গিয়ে স্পন্টেনিয়াস, মানে ডেল্টা জি নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি ডেল্টা জি যদি নেগেটিভ হয় মাইনাস টি ডেল্টা এস পজিটিভ, কারণ ডেল্টা এস সিস্টেমটাকে পজিটিভ হতে হবে, ডেল্টা এস টোটালটাকে পজিটিভ হতে হবে। আমার ক্রাইটেরিয়া হচ্ছে ডেল্টা এস টোটাল এটাকে পজিটিভ হতে হবে, ডেল্টা এস টোটাল যদি পজিটিভ হয় তবে গিয়ে প্রসেস কন্টিনিউয়াস হবে, তার মানে ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস টি ইনটু পজিটিভ হতে হবে, দ্যাট ইজ ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে, এটাই স্পন্টেনিটির ক্রাইটেরিয়া। অর্থাৎ স্পন্টেনিটির ক্রাইটেরিয়া কি দাঁড়ালো, স্পন্টেনিটির ক্রাইটেরিয়া দাঁড়ালো ডেল্টা এস টোটাল যদি গ্রেটার দ্যান 0 হয়, ডেল্টা এস টোটাল এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে তবে গিয়ে স্পন্টেনিয়াস হবে, আর ডেল্টা এস টোটাল গ্রেটার দ্যান 0 মানে ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে, কারণ ডেল্টা জি মানে হচ্ছে মাইনাস টি ডেল্টা এস টোটাল, সো মাইনাস টি ইনটু পজিটিভ দ্যাট ইজ আলটিমেটলি নেগেটিভ, সো ডেল্টা জি যদি নেগেটিভ হয় তবে গিয়ে প্রসেস স্পন্টেনিয়াস হবে, স্পন্টেনিটির ক্রাইটেরিয়া পাওয়া গেল এতক্ষণ। এবং ডেল্টা জিটা কিন্তু কোনো সারাউন্ডিংস এর পার্ট নেই, ডেল্টা জিটা কমপ্লিটলি সিস্টেম দ্বারা গাইডেড, এখন ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এস সিস্টেম। একইভাবে ডেল্টা এস টোটাল যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, তার মানে ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস টি ইনটু নেগেটিভ, ডেল্টা এস টোটাল নেগেটিভ হয়ে যাওয়া মানেই হচ্ছে প্রসেস নন স্পন্টেনিয়াস হতে চলেছে, ডেল্টা এস টোটাল নেগেটিভ মানে প্রসেস নন স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস এর ডেল্টা জি কি হয়ে যাবে মাইনাস টি ইনটু নেগেটিভ দ্যাট ইজ পজিটিভ, তার মানে ডেল্টা জি যদি পজিটিভ হয়ে যায় প্রসেস হবে নন স্পন্টেনিয়াস। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে ডেল্টা এস টোটাল গ্রেটার দ্যান 0, এইখানেই থেমে গেলাম না কেন, কারণ টোটালটা মেজার করা মানে সিস্টেম সারাউন্ডিংস দুজনকেই মেজার করতে হতো, সারাউন্ডিংস কে মেজার করতে পারছিলাম না, তাই ইন টার্মস অফ সিস্টেমে আনতে হতো সব জিনিসটাকে, ইন টার্মস অফ সিস্টেমে আনতে গিয়ে আমাদের ডেল্টা জি ফ্যাক্টরটাকে নিয়ে আসতে হলো, যেখানে ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এখানে ডেল্টা এইচটাও সিস্টেমের, ডেল্টা এসটাও সিস্টেমের, একটু আগেই আমরা প্রুফ করে দেখেছি সেটা, তাই ডেল্টা জি ফ্যাক্টরটা সবটাই সিস্টেমের ফ্যাক্টর, ওয়্যারাস ডেল্টা এস ফ্যাক্টরটা টোটাল ফ্যাক্টর ছিল, টোটাল ফ্যাক্টর আমরা মেজার করতে পারতাম না, তাই ডেল্টা জি টার্মে আনতে হলো, এবং ডেল্টা জি থ্রু দিয়ে আমরা এখন স্পন্টেনিটি বা নন স্পন্টেনিটি চেক করলাম, অর্থাৎ ডেল্টা জি নেগেটিভ মানে স্পন্টেনিয়াস, কারণ সেটাই ডেল্টা এস টোটালকে পজিটিভ করে, আবার ডেল্টা জি পজিটিভ মানে নন স্পন্টেনিয়াস, কারণ সেটাই ডেল্টা এস টোটালকে নেগেটিভ করে দেয়। অর্থাৎ স্পন্টেনিটি ক্রাইটেরিয়া যেটা টোটাল ডেল্টা এস এর রেসপেক্টে ছিল ওটা আমরা শুধু সিস্টেমের রেসপেক্টে নিয়ে এলাম, তার জন্য ডেল্টা জি প্যারামিটারটাকে ইন্ট্রোডিউস করেছি আমরা। এবারে এর রেসপেক্টে আমরা এখন দেখব যে কেমন কেমন কি কি কেস হতে পারে, কি কি কেস হতে পারে। এখানে আমরা ইকুয়েশনটা প্রথমে লিখছি ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই অবস্থায় ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস,
এই অবস্থায় প্রথমে এই কেসটা দেখি, ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে তবে গিয়ে স্পন্টেনিয়াস হবে। ডেল্টা জি নেগেটিভ মানে ডেল্টা এইচ যদি সাইনে ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড যদি বেশি হয় তাহলে কি হবে দেখি ডেল্টা এস এর থেকে। মারামারিটাতে সেই যে মারামারিটা শুরু হয়েছিল সেই মারামারিটা দেখছি কেমন হচ্ছে। ডেল্টা এইচ যদি ম্যাগনিটিউডে বেশি হয়, ডেল্টা এইচ পজিটিভ, পজিটিভ পার্টটার ম্যাগনিটিউড বেশি, ডেল্টা এস তার ম্যাগনিটিউড কম, ডেল্টা এস এর ম্যাগনিটিউড কম, তার আগে আর নেগেটিভ সিম্বল আছে। তার মানে ডেল্টা এইচ এর এমনি পজিটিভ ডেল্টা এইচ এবং তার আবার ম্যাগনিটিউডও বেশি। ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড যদি বেশি হয় এবং সেটা আবার পজিটিভ, ডেল্টা এইচটা পজিটিভ এবং তার ম্যাগনিটিউডও বেশি, এরকম হলে প্রসেস নন স্পন্টেনিয়াস হয়ে যাবে। কারণ ডেল্টা জি তখন কি হবে, ডেল্টা জি হবে এখানে পজিটিভ আছে, তার ম্যাগনিটিউড আবার বড়, মাইনাস টি ইনটু সামথিং পজিটিভ। এবার এই দুটো পজিটিভের মধ্যে এই পজিটিভটা বড়, তার মানে ডেল্টা জি পজিটিভ হয়ে যাবে, প্রসেস নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, অস্বতঃস্ফূর্ত হয়ে যাবে। ক্লিয়ার? এটা প্রথম ক্রাইটেরিয়া। অর্থাৎ ডেল্টা এইচ এখানে পজিটিভ এবং ডেল্টা এস ও হচ্ছে এখানে পজিটিভ। ডেল্টা এইচ পজিটিভ মানে এন্ডোথার্মিক, অর্থাৎ এনার্জেটিক্যালি ফেভারেবল নয়, এনার্জি বাড়ছে, এনার্জি বাড়ছে, এন্ডোথার্মিক, এনার্জি বাড়ছে এন্ডোথার্মিক এবং এনার্জেটিক্যালি ফেভারেবল নয়। অন্যদিকে ডেল্টা এস পজিটিভ মানে র্যান্ডমনেসও বাড়ছে, কিন্তু র্যান্ডমনেসের ম্যাগনিটিউডের থেকে ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড বেশি, তাই নন স্পন্টেনিয়াস হয়ে গেছে। কেস 2, ডেল্টা এইচ পজিটিভ, ডেল্টা এস নেগেটিভ। ডেল্টা এইচ পজিটিভ মানে এনার্জেটিক্যালিও ফেভারেবল নয়, এনার্জি বাড়ছে, এন্ডোথার্মিক প্রসেস। ডেল্টা এইচ পজিটিভ মানে এন্ডোথার্মিক, এনার্জি অ্যাবজর্ব করছে, দুস্থিত হচ্ছে, এনার্জেটিক্যালি ফেভারেবল নয়। আবার অন্যদিকে ডেল্টা এস নেগেটিভ মানে এনট্রপিও ফেভার করছে না, এনট্রপিও কমছে, র্যান্ডমনেসও কমছে। তাই দুদিক থেকে যদি এরকম হয়ে যায় তাহলে ডেল্টা জি অবশ্যই এখানে পজিটিভ হয়ে যাবে। ডেল্টা জি কেমন হয়ে যাবে, ডেল্টা এইচ পজিটিভ মাইনাস টি ইনটু ডেল্টা এস আবার নেগেটিভ, তার মানে নেগেটিভ নেগেটিভে মাইনাস সাইন আবার প্লাস হয়ে যাবে, তার মানে টোটালটা হয়ে যাবে পজিটিভ পজিটিভ এবং সেটা হয়ে যাবে আলটিমেটলি পজিটিভ। তার মানে রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, কারণ এটা পজিটিভ আনফেভারেবল ছিল, ডেল্টা এসও আনফেভারেবল নেগেটিভ, তাই নেগেটিভ আর এখানে আগে মাইনাস সাইন পজিটিভ হয়ে গেছে, সব পজিটিভ, ডেল্টা জি পজিটিভ মানে নন স্পন্টেনিয়াস হয়ে গেছে। কেস 3, যখন ডেল্টা এইচ ফেভারেবল নেগেটিভ, তাপদায়ী বিক্রিয়া, ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপদায়ী বিক্রিয়া, তাপ বেরিয়ে যাচ্ছে, তাপ বেরিয়ে যাচ্ছে মানে সুস্থিত হচ্ছে। এই অবস্থায় ডেল্টা এস ও নেগেটিভ, ডেল্টা এস ফেভার করছে না, এনট্রপি কমছে, এনট্রপি বাড়ছে না, র্যান্ডমনেস বাড়ছে না, তখন ডেল্টা জি কি হবে, ডেল্টা জি হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মাইনাস টি নেগেটিভ। এবারে এই পুরোটাকে নেগেটিভ হতে গেলে কোন ম্যাগনিটিউডটাকে বেশি হতে হবে, এটা হয়ে যাচ্ছে নেগেটিভ, এটা হয়ে যাচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এখানে মাইনাসে মাইনাসে পজিটিভ, তার মানে নেগেটিভ ম্যাগনিটিউডটাকে বেশি হতে হবে। অর্থাৎ প্রসেস তখনই স্পন্টেনিয়াস হবে যদি ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড এই অবস্থায় বড় হয়ে যায় ডেল্টা এস এর ম্যাগনিটিউডের থেকে, তখন প্রসেস স্পন্টেনিয়াস হয়ে যাবে। তখন প্রসেস স্পন্টেনিয়াস হয়ে যাবে। ডেল্টা এইচ নেগেটিভ ফেভারেবল ছিল কিন্তু ডেল্টা এস ফেভার করেনি, ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা বেশি জিতে গেছে, তাই সেই জন্য ওভারঅল প্রসেস নেগেটিভ হয়ে গেছে। কারণ এটা যদি এই অবস্থায় বড় হয়ে যায়, ডেল্টা এইচটা যদি বড় হয়ে যায়, ডেল্টা এইচটা নেগেটিভ ওটা বড় হয়ে গেলে প্রসেস স্পন্টেনিয়াসিটির দিকে চলে যাবে, কারণ নেগেটিভটা বড় হয়ে যাচ্ছে, তার ম্যাগনিটিউড অবভিয়াসলি পজিটিভ থেকে বেটার হয়ে যাবে। এন্ড কেস 4, যখন ডেল্টা এইচ ও নেগেটিভ মানে ফেভারেবল, ডেল্টা এইচ নেগেটিভ মানে এক্সোথার্মিক, হিট বেরোচ্ছে অর্থাৎ সুস্থিত হচ্ছে, আর ডেল্টা এস ও পজিটিভ, ডেল্টা এস ও পজিটিভ মানে র্যান্ডমনেসও বাড়ছে, মানে এনার্জি কমছে, সুস্থিত হচ্ছে, আবার র্যান্ডমনেসও বাড়ছে, এনট্রপিও বাড়ছে, সব দিক থেকে সোনায় সোহাগা কেস এটা। তো সোনায় সোহাগা কেস মানে ডেল্টা এইচ তো নেগেটিভ ছিলই, মাইনাস টি ইনটু পজিটিভ মানে এটাও নেগেটিভ, তো সবই নেগেটিভ, ম্যাগনিটিউড যার যাই হোক না কেন আলটিমেটলি এটা স্পন্টেনিয়াস হয়ে যাবে, ডেল্টা জি কে নেগেটিভ করে দেবে এন্ড স্পন্টেনিয়াস। এটা সোনায় সোহাগা কেস। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে আমরা সবকটা রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে আমরা আলটিমেটলি স্পন্টেনিটির ক্রাইটেরিয়াতে পৌঁছতে পেরেছি,
যেখানে আমরা বুঝতে পেরেছি ডেল্টা জি নেগেটিভ মানে স্পন্টেনিয়াস, ডেল্টা জি পজিটিভ মানে নন স্পন্টেনিয়াস, এবং ডেল্টা এইচ আর ডেল্টা এস এদের মধ্যে একটা মারামারি চলবে, যার জোর বেশি তার সেই অনুযায়ী রিয়াকশন স্পন্টেনিয়াস বা নন স্পন্টেনিয়াস দিকে চলে যাবে। চারটে কেসের থ্রু দিয়ে আমরা এই জোরটা বোঝার চেষ্টা করেছি। এখানে একটা সামারি করা আছে। চলে আসছি আমরা, আর ছোট্ট দুটো ল আছে, 0th ল অফ থার্মোডাইনামিক্স আর 3rd ল অফ থার্মোডাইনামিক্স। এদের কোনো ডিটেল ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনস নেই, কেবলমাত্র কনসেপচুয়াল এক্সপ্লেনেশনস একটু আছে, আমরা সেটুকু করে নিয়ে আজকে ক্লাসটা শেষ করব। 2nd ল অফ থার্মোডাইনামিক্স আমাদের এখানে শেষ হচ্ছে, আমরা 0th ল আর 3rd ল এর কনসেপচুয়াল পার্টটা দেখে নিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সো কনসেপচুয়াল পার্টটা কি বলছে 0th ল এ? 0th ল বলছে এ বি সি তিনটি যদি সিস্টেম হয়, এ এবং বি এই দুটো সিস্টেম যদি একে অপরের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, এ আর সি এই সিস্টেম যদি একে অপরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বি আর সি তারাও একে অপরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা হচ্ছে 0th ল অফ থার্মোডাইনামিক্স। খুব ইজি ব্যাপারটা। যদি রামের সঙ্গে শ্যাম বন্ধু হয়, আবার রামের সঙ্গে যদুও বন্ধু হয়, তাহলে 0th ল বলছে শ্যাম আর যদু তারাও বন্ধু হবে, কারণ দুজনেই রামের বন্ধু। এটাই হচ্ছে 0th ল। এ এবং বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ব্যাপারটাকে অন্যভাবে বলা যেতে পারে, তুমি আর তোমার এক বন্ধু, কোন একজন বন্ধু সেম সেম মার্কস পেয়েছো, তুমি আর তোমার অন্য একজন বন্ধু সেম সেম মার্কস পেয়েছো, তার মানে সেই বন্ধু দুজন নিজেরাও সেম সেম মার্কসই পেয়েছে। ব্যাপারটা হচ্ছে একটা এরকম, দ্যাট ইজ 0th ল অফ থার্মোডাইনামিক্স। চলে আসছি 3rd ল অফ থার্মোডাইনামিক্স এ। 3rd লটা কি বলছে? 3rd লটা বলছে যদি একটা পারফেক্টলি অর্ডার্ড ক্রিস্টাল সলিড হয়, পারফেক্টলি অর্ডার্ড ক্রিস্টাল সলিড, ক্রিস্টাল মানে সলিড মানে সেখানে সমস্ত অ্যাটম গুলো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে অ্যাট্রাক্টেড হয়ে রয়েছে, সেখানে র্যান্ডমনেস বা মুভমেন্ট খুবই কম। সলিড মানে র্যান্ডমনেস বা মুভমেন্ট খুবই কম, কারণ অ্যাটম গুলো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে আটকে রয়েছে, মলিকুল গুলো আটকে রয়েছে, র্যান্ডমনেস কম। ক্রিস্টাল মানে সেটা আবার অর্ডারলি ভাবে বসে আছে, র্যান্ডমলি বসে নেই, র্যান্ডমলি আটকে নেই, অর্ডারলি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসে আছে। আবার পারফেক্টলি ক্রিস্টাল মানে ক্রিস্টালটাতে কোনো খুঁতও নেই, কোনো ডিফেক্টও নেই, কোন রকম কোনো ডিফেক্ট নেই, একদম পারফেক্টলি ডিসিপ্লিনড ক্রিস্টাল। ধরো একটা ডিসিপ্লিন ক্লাস, প্রত্যেকে একদম নিজের নিজের জায়গায় বসে আছে, একদম প্রপার ইউনিফর্ম পরে একদম ভালোভাবে একদম নিজের নিজের জায়গায় বসে আছে, সেই যে পারফেক্টলি ক্লাস হবে, সেই ক্লাসে কি কোনো ক্যাওস র্যান্ডমনেস থাকবে? থাকবে না। তো পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড যদি হয়, তার এনট্রপি 0 হবে। এটাই হচ্ছে 3rd ল এর বক্তব্য। 0 হতে বাধ্য, কারণ এনট্রপি মানে র্যান্ডমনেস, র্যান্ডমনেস মানে মুভমেন্ট, ক্যাওস, বিশৃঙ্খলতা, এগুলো তখনই বেশি হবে যখন সেখানে ইমপারফেকশন থাকবে, যখন সেখানে ডিসঅর্ডারনেস থাকবে, যখন সেখানে ছড়ানো ছিটানো ব্যাপার থাকবে। তাই যদি একটা সলিড হয় যেখানে এমনি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হওয়ার জন্য তারা একে অপরকে ভালো রকম ভাবে টাইটলি বাউন্ড করে রেখেছে অ্যাটম গুলো বা মলিকুল গুলো, তারপরে ক্রিস্টালাইন মানে প্রপার জায়গায় অ্যাটম গুলো নিজে নিজে জায়গায় বসে আছে, তারপর ক্রিস্টালটাতে কোনো খুঁতও নেই, পারফেক্ট ক্রিস্টাল, এরকম যদি হয়, তার মানে অ্যাটম গুলো কোনো ভাবেই অ্যাটম গুলো সলিডে আছে, ক্রিস্টালে আছে, ক্রিস্টাল গুলো অ্যাটম গুলো একদম নিজের নিজের জায়গায় ডিসিপ্লিনড হয়েছে, সুন্দরভাবে একদম প্রপার অর্ডারে বসে আছে। এরকম অর্ডার্ড ভাবে যদি ক্রিস্টালটা থাকে, তো সেই পারফেক্টলি অর্ডার্ড একটা সলিড ক্রিস্টালের এনট্রপি 0 হবে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের 3rd ল। সুতরাং আশা করছি টেম্পারেচার যখন 0 হবে, বিশেষ করে টেম্পারেচারে যখন 0, টেম্পারেচার যদি 0 হয় তাহলে মলিকুলগুলোর মধ্যে কোনো ভাইব্রেশনসও নেই। তাই টেম্পারেচার যদি 0 থেকে বেশি হয়, 0 কেলভিনের থেকে বেশি হয়, মলিকুলে একটু একটু করে হালচাল তৈরি হবে, একটু একটু করে অ্যাটমগুলো নাড়াচাড়া করবে, ভাইব্রেশন হবে, একটু হলেও ডিসঅর্ডারনেস তৈরি হবে। তাই যদি একটা পারফেক্ট ক্রিস্টাল হয়, সলিড স্টেটে আছে, পারফেক্ট ক্রিস্টাল, সে যখন একদম 0 কেলভিন টেম্পারেচারে থাকবে, যখন একটুও ভাইব্রেশনের স্কোপই নেই, টেম্পারেচার 0 কেলভিন, ওর থেকে নিচে যাওয়া সম্ভব নয়, টেম্পারেচার 0 কেলভিন অর্থাৎ ভাইব্রেশনসের স্কোপও নেই, অ্যাটম গুলো একদম পারফেক্টলি ক্রিস্টালাইন ভাবে সলিড স্টেটে এবং 0 কেলভিন টেম্পারেচারে, একদম লোয়েস্ট টেম্পারেচারে যেখানে ভাইব্রেশনটুকুও পসিবল নয়, নিজের নিজের জায়গায় বসে যে একটু হাত মুখ ঘোরাবে সেই ভাইব্রেশনটুকুও পসিবল নয়, এরকম কন্ডিশন যদি থাকা হয়, তাহলে সেখানে র্যান্ডমনেস 0, ডিসঅর্ডারনেস 0, কোনো বিশৃঙ্খলতা নেই 0, তার মানে সেইটাকে বলা হয় একদম মিনিমাম এনট্রপি, দ্যাট ইজ এনট্রপিও সেখানে 0। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের 3rd ল এর কনসেপচুয়াল পার্ট। সুতরাং এইখানে আজকে আমাদের থার্মোডাইনামিক্সের টোটাল পার্টটা শেষ হচ্ছে। টোটাল কনসেপচুয়াল ম্যাথমেটিক্যাল ডেরিভেশন যত রকমের যা কিছু ছিল
থার্মো এখানে শেষ হচ্ছে। এখানে এই চ্যাপ্টারটা থ্রু দিয়ে আমি নিশ্চয়ই তোমাদেরকে ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেলটা যেরকম দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি, আমার ধারণা, আমার বিশ্বাস এর পিছনে ফিলোসফি সম্পর্কে তোমাদের আইডিয়া দিতে পেরেছি। কারণ চ্যাপ্টারটা হাইলি ফিলোসফিক্যাল চ্যাপ্টারও, ডিটেল বলা সম্ভব নয় ক্লাসের মধ্যে। কখনো পরে অন্য কোনো ভিডিওতে থার্মোডাইনামিক্স এর ফিলোসফি নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোমস ক্লাসরুমের চ্যানেলে। দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস।